ছিল। ক্রাইম কি কখনো করেছেন? ক্রাইম কখনো করিনি। আচ্ছা, কিন্তু একটু ক্রাইম করেননি, এক ধরনের ক্রাইম আছে মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা, সেটা কতজন নারীর সাথে আপনি খেলেছেন একটু বলুন তো কিপ্রিয়া। মানে আমার লাইফে একটা মজার ঘটনা বলি, আমার লাইফে ছিনিমিনি খেলা ব্যাপারটাকে এটা আমি জানতাম না, এবং অনেস্ট থাকার চেষ্টা করেছি। ধরো যদি ব্যাপারটা খারাপ হয়, মানে এটা যে কোনো রিলেশনশিপেই হতে পারে, যদি এরকম হয় যে সামথিং যেটা আসলে রিলেশনশিপে হওয়া উচিত না কিংবা সম্পর্কের মধ্যে আসা উচিত না, কিন্তু বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের হিপোক্রেসির আশ্রয় না নিয়ে সরাসরি তাকে ওইভাবে এই বিষয়টা যে না আমার ভেতর থেকে ব্যাপারটা এরকম, সো তোমার দিক থেকে ব্যাপারটা এরকম কিনা। সো এটাকে আসলে আমি জানি না যে কোনো ছিনিমিনি খেলার পর্যায়ে পড়ে কিনা, বিকজ আই ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার about myself. এখন তুমি আমাকে এটা জিজ্ঞেস করো না যে সেটার মানে আপনি কি বলতে চাচ্ছেন, উদাহরণ সহ আমাদেরকে বুঝিয়ে দিন। না, আমি আপনার মতো এরকম ডিটেলসে যাব কিনা সেটা চিন্তা করছি, যে প্রথম কবে বিয়ের আগে। ওকে ওকে, প্রথম কবে বিয়ের আগে হোয়াট আপনি দিয়েছেন? আমরা কিন্তু একটা খুবই সিরিয়াস শো করতে বসছি। ওকে, ভেরি সিরিয়াস। হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে আমি কোনোভাবেই বুঝছি না যে এটা সিরিয়াস শো হচ্ছে। ওকে, আই এম সিরিয়াস নাও। কখনো কোনো ক্রাইম করেননি, কখনো কাউকে নিয়ে ছিনিমিনি খেলেননি, কিন্তু আমি একটু বলছি যে সাংসারিক জটিলতার দিকে আমরা না গিয়ে। ভাই হাত ধরবেন? এটা আমার ছিল না, এটা আমাদের পাশে যে সাউন্ড এডিটর মঞ্জু বসে আছে, সে কিন্তু চান্স নেবার চেষ্টা করছে। ওকে, না না, বিষয়টা একদমই সেরকম না। ছিনিমিনি খেলেননি, কিন্তু বিয়ের আগে কোনো ধরনের কারোর সাথে প্রেম বা শারীরিক সম্পর্কে কি আপনি জড়িয়েছিলেন? ঘাম চলে গেছে আমার। পাস। এই পাসের মধ্যে অনেক রকমের উত্তর আছে, আমার মনে হয় প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের মতো করে নিতে পারে। আমি কাউকে লাভ করতাম, এটা আমার লিসনাররা যারা লং টাইম ক্যাফে শুনেছে তারাও জানে যে আমি একটা মেয়েকে লাভ করতাম। প্রায় 5 বছরের মতো সম্পর্ক ছিল, এবং একটা সময় আমি যতদূর জানি সে ক্যান্সারের পেশেন্ট ছিল। আমাদের লাভের 3 দিন পরে আমি জানতে পারি যে সে আসলে ব্রেন ক্যান্সারের পেশেন্ট। তারপর আমাদের সম্পর্ক প্রায় 5 বছর কন্টিনিউ করে, এবং একটা সময় সে মারা যায়। জানি না, এই মোমেন্টটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম না যে বিএসবিতে, এবং আমার মুখ থেকে আসলে ফার্স্ট আমার লিসনাররা শুনলো। সো আমাদের সম্পর্কটা খুব খুব ভালো সম্পর্ক ছিল আর কি। ফ্রেন্ডশিপ। আপনি স্টিল তাকে মিস করেন অ্যাজ এ ফ্রেন্ড? নো, কজ এটা আমার ইডিওলজিটা একটু ডিফারেন্ট। কজ ইউনো জীবনের একটা জায়গায় গিয়ে যখন তুমি কোনো ফুল স্টপ দিয়ে দিবা, দাঁড়িয়ে দিয়ে দিবা, এবং সেটা থেকে লাস্ট একটা রেজাল্ট আসে, ইউনো যে সম্পর্কের যে আলটিমেটলি 5 বছরের সম্পর্ক বলো আর 7 বছরের সম্পর্ক বলো, 7 বছরটা মানুষের মাথায় থাকে না, রেজাল্টটা মাথায়। তো এই রেজাল্টটা যদি ভালো হয় তাহলে মানুষ কখনো কখনো বিশেষ বিশেষ মোমেন্টে এই রেজাল্টটা মানুষের মাথায় আসছে। আর নইলে খারাপ হলে মানুষ ওইটা একটা সময় মন থেকে মুছে ফেলে, বিকজ মানুষ সারাটা জীবন ধরে না ভালো জিনিস সার্চ করে। সো ওই জায়গাটা থেকে আমি আসলে আমার কখনো মনে পড়ে না, বিকজ আই এম সো বিজি, আর ওই ইমোশনগুলো আনতেও চাই না ইনফ্যাক্ট। কিন্তু আজকে ইমোশনাল কথাগুলো চলে এলো। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, আমি যেহেতু সম্পর্কের ব্যাপারটা চলে আসলাম, আমি একটা জিনিস একটু কনফেস করি, সেটা হচ্ছে কায়নাতের এই প্রশ্নটা ধরে একটা সময় আমি ক্যাফে 89.2 করতাম রেডিওতে, অনেক লম্বা সময় ধরে করেছি, এবং রাতের বেলা যে গল্পের শেষ নাই নামে যে সেগমেন্টটা ছিল ওখানে ক্যাফে 89.2 নামে করতাম। আমার লিসনাররা জানে না আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম, ইফ ইট ইজ ক্রাইম দেন ইট ইজ ক্রাইম, আমি আজকে সবার সামনে এই বিষয়টা কনফেস করি। ওখানে যতগুলো গান ডেডিকেট করা হতো তার মধ্যে 99% ছিল হচ্ছে আমার সেই সময়ের গার্লফ্রেন্ড যে ছিল তার জন্য। 99% গান আমি এক নামে করতাম না, বিভিন্ন নামে করতাম। এটার পেছনে একটা বিশেষ কারণ ছিল, কারণটা হচ্ছে সে ক্যান্সারের পেশেন্ট ছিল, এবং ম্যাক্সিমাম টাইম সে সেন্সলেস থাকতো। তো সামহাও সে রেডিও শুনতে পেত। তো ওই সময় তাদের গানটা ডেডিকেট করলে তার আসলে অনেক দিলো পালস থাকতো, ওর পালস একটু বাড়তো, ওর হার্টবিট একটু বাড়তো। সো ওই কারণেই আমি গানগুলো ডেডিকেট করতাম ওকে। না, আমি ইসলামদেরকেও করেছি একটা, কিন্তু ম্যাক্সিমাম টাইমে, এবং ইট ওয়াজ ইনফর্ম ফারুক ভাই তখন আমাদের এই পুরো প্রোগ্রাম সেকশনটা দেখতো, উনি মারা গেছেন। ফারুক ভাই বিষয়টা জানতো, পুরো বিষয়টাই। তো এই ক্যাফে 89.2 তে আমি যত গান ডেডিকেট করেছি 99% গানই ছিল হচ্ছে তার জন্য ডেডিকেট করা, এবং ওই সময়টাতে কোনো স্যাড গান বাজতো না। আমি যদি ডেডিকেট করে থাকি, এগুলো যদি কেউ কোয়েরি করে এখন তাহলে পাবে। সো এটা আসলে আমার লাইফের খুবই ডেঞ্জারাস একটা মোমেন্ট, এবং একই সাথে খুব চ্যালেঞ্জিং একটা মোমেন্ট, যে মানুষটাকে যেভাবে হোক সার্ভাইভ করাতে হবে। ডাক্তার বলছিল যে খুব বড় জোর আর 1 বছর বাঁচবে, কিন্তু 5 বছর সাস্টেইন করেছিল, এবং তারপর একটা সময় 5 বছর কি কোমায় বা সেন্সলেস ছিল? কখনো কখনো সেন্সলেস থাকতো, ম্যাক্সিমাম টাইমই সেন্সলেস থাকতো, কোমার চেয়েও বড় স্টেজে থাকতো সে। তারপরে বিভিন্নভাবে তাকে ট্রিটমেন্ট করে, শক দিয়ে তারপরে বিভিন্নভাবে তাকে ব্যাক করানো হতো। তো
পালস খুব বিলো থাকতো, লাইক 18-19 বিভিন্ন মেশিনের মধ্যে রাখা হতো তাকে, এবং 27, 28, 30 যখন হতো তখন তাকে ওই শক যে মেশিনটা থাকে ওটা দিয়ে তাকে ব্যাক করানো হতো। তো ওইটুকু গেইন করার জন্য তাকে বিভিন্নভাবে মানে মোটিভেশন দেওয়া, ব্রেনস্টর্মিং করা, গানও ছিল তার মধ্যে, এবং গান গাইতাম। ভেরি ইন্টারেস্টিং, আমি গান গাইতে পারি না, কিন্তু সময় আমি কিছু গান শিখেছিলাম মানে শুধুমাত্র তার জন্য, এবং কিছু কিছু গান আমি গিয়েও শোনাতাম। তো যাই হোক, এটা বোধহয় ক্রাইমের পর্যায়ে না, পড়ে না। অবশ্যই না। এটা আমার 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 এই বিষয়টা নিয়ে অনেকেই অল্প কম বেশি জানে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওইটাকে বিভিন্নভাবে অনেকেই ব্যাখ্যা করে, কিন্তু আমার জায়গা থেকে কখনোই এই জিনিসটা কেউ জানে না। So, আমি আমরা আজকে একটা অল্প কথাও করে বললাম, শুনেছি- কোনো একদিন বলবো বিস্তারিত। আমরা অনেকটা কথাও শুনেছি যে এই মেয়েটাকে আপনি প্রথম বিয়ে করেছিলেন। না, এটা একদম মিথ্যা কথা, একদম খাস মিথ্যা কথা। কিন্তু আমাদের চালচলনটা এরকম ছিল, লাইক ফেসবুকে তুমি যদি একটা ছবি দাও বা এরকম যদি একটু ক্লোজ শাড়ি পরা আর পাঞ্জাবি পরা ছবি হয়, বিয়ের কত বছর হলো, বাচ্চা কাচ্চা আছে কিনা, এরকম প্রশ্ন করে অনেকে। সো এই অ্যাজুমের জায়গা থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আমার বিয়ের বয়স মাত্র 1.5 বছরের কিছু বেশি, এবং আমি যাকে বিয়ে করেছি সে ইজ এ ভেরি গুড লেডি, আমার খুব ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। ও জানতো পুরো বিষয়টা আগে করে। কিন্তু এবং মজার বিষয় হচ্ছে আমি আমার যে ঘটনাটা ঘটে মানে আমার বিয়ের সময় তার মা মানে আমার শাশুড়ি তার কানে কেউ একজন দিয়েছিল, ছেলে তো বিবাহিত, তার একটা বউ আছে অলরেডি। পরবর্তীতে সে ইনভেস্টিগেট করে বের করতে পারলো যে খুঁজেটা যে আসলে ঘটনাটা এরকম, যেটা হয় আর কি। আমাদের মতো কিছু কিছু মানুষ যারা থাকে একটু জানাশোনা হলেই এই ধরনের বিষয়গুলো উঠে যায় আর কি, মানে একটু আগ বাড়ায় অ্যাডভান্স লেভেলের। যাই হোক, একটা লং স্টোরি, এটা আসলে সবকিছু এইভাবে রেডিওতে বলা হিস্ট্রি নট পসিবল। কিন্তু যতটুকু বলেছেন থ্যাঙ্কস। ওয়েলকাম কায়নাত, তুমি ছেলে বলে সম্ভব। কিভাবে একটা জিনিস জানতে চাই, 5 বছর আগে প্রথম তার সাথে কোথায় দেখা হয়েছিল? তাহলে তো অনেক কিছু বলতে হবে। বেসিক্যালি শি ওয়াজ মাই লিসনার। একদিনই সেটা এটা বোধহয় ক্রাইম হতে পারে, না, আর যেদের লিসনারদের সাথে এই খুব সম্পর্কে বেশি- যাওয়াটা হ্যাঁ। উচিত না, একদমই উচিত না। সে আসলে আমাকে একটা টেক্সট পাঠিয়েছিল খুব মানে ক্যাফে করার একদম প্রথম দিককার। তো খুব কিউরিয়াস মাইন্ড নিয়ে আমি তাকে ফোন করেছিলাম অফিস থেকে, এবং একটা টেক্সট ছিল এরকম যে সে খুব প্রবলেমের মধ্যে আছে, যেটা রেডিওতে শেয়ার করা সম্ভব না। দেন আমার খুব ইচ্ছা হলো যে রাতের বেলা আমি যখন কাজ করি তখন আমার লিসনারদেরকে একটু জানা উচিত। সামহাও আমি বিভিন্ন ধরনের লিসনারদের সঙ্গে যোগাযোগ করতাম ওই সময়, পরিচয় গোপন রেখে হলো যে আসলে কি ধরনের প্রবলেমের মধ্যে তারা থাকে। তো ওর সঙ্গে যখন কথা হইলো, ওর সঙ্গে কথা বলছে ভেরি ইন্টারেস্টিং কেস। আমি কেসটা এখন শেয়ার করছি না। তারপরে ধীরে ধীরে জানা শুরু করলাম, এবং জানতে গিয়া একসময় মনে হলো যে না, আমরা খুব ডিপলি চলে যাচ্ছি, দুজনকে অনেক বেশি মিস করতেছি, অনেক বেশি জানি। অ্যান্ড খুব বড় লোকের মেয়ে ছিল সে, যেটা আমার ক্ষেত্রে আমার এক ধরনের ব্যক্তিগত সমস্যা আছে যে খুব মানে আমার স্ট্যাটাসের চাইতে খুব বেশি হায়ার লেভেলের স্ট্যাটাস হলে জানি না, খুব ন্যাচারালি একটু প্রবলেম হয়। তো কিন্তু খুব মাটির মানুষ ছিল, মানে খুব গোজ ডাউন। তো মিশতে মনে হলো যে না ঠিক আছে, লেটস মুভ অন। এবং ওইটা যে আসলে একটা ভালো সম্পর্কের দিকে টার্ন নিয়েছে কখন, তার আগেই জানতে পেরেছি যে ও ক্যান্সারের পেশেন্ট। মানে বুঝে ওঠার আগে দৌড়াদৌড়ি শুরু, মানে থাকে না একটা প্রিপারেশন নেওয়ার আগেই মোটামুটি ফাইট করা শুরু, ওই রকম একটা ব্যাপার ছিল আসলে। সো এটাই মানে ওই ফোনটা না করলে হয়তো বা সে অনেক আগে দুনিয়া ছেড়ে দিত, অথবা আমার কাছে মনে হয় সামহাও যে ও দুনিয়াতে কিছুদিন সাস্টেইন করবে, আল্লাহ আমার মাধ্যমে কিছুটা হলেও ওকে একটা ভালো টাইম পাস করাবে, এবং আমাদের দুজনের একটা ভালো সময় কাটবে, যে কারণে আমরা দুজন আসলে ওই ফোনটা ছিল। যেভাবে হোক আপনি তাকে ধরে রাখতে চেয়েছিলেন। অফকোর্স আই ডিড দ্যাট। আর এই কারণে কি বা এই ভাবনা থেকে কি আপনার জেবিএসপি এই প্রোগ্রামটি শুরু করা? কারণ আপনি সবসময় লিসনারদেরকে জানতে চান, তাদেরকে বুঝতে চান, তাদের কথাগুলো শুনতে চান। জেবিএসবির ফ্যাক্টটা হচ্ছে হ্যালো 8920 বুধবার যেটা প্রচারিত হয়, সেখানে আমাদের হ্যালো 8920 অনুষ্ঠানটা যখন প্রায় 52 পর্ব পর্যন্ত হয়ে গেছে, তখন আলামিন নামে একটা ছেলে কনফেস করতে আসে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মানে বিগেস্ট টেরোরিস্ট যদি বলি, টেরোরিস্ট শব্দটা যায় কিনা জানি, খুনি বা সন্ত্রাসী যাই বলি না কেন, যেটা মানে একদম সামনাসামনি শোনা আমার লাইফের সবচাইতে দুর্ধর্ষ লোমহর্ষক একটা কাহিনী ছিল। তার অনেক আগে থেকে জেবিএসবিতে একটা প্ল্যান ছিল এরকম যে আমরা 164 নামে একটা অনুষ্ঠান করতে চাই, 164 ধারায় জবানবন্দি, যেখানে এসে মানুষ কনফেস করবে, নিজেদের ভুলগুলো বলবে। তো যখন ওর মতো কন্টেন্ট পাওয়া শুরু করলাম আমরা হ্যালো 8920, তো দ্যাট টাইম আমি ডাবলু ভাইকে বললাম যে ডাবলু ভাই আমাদের এক্স সিও, ইউ নো দ্যাট, সো উনি এখন রংধনু টেলিভিশনে আছে। তো উনি বললো যে ঠিক আছে তাহলে আপনি স্টার্ট করেন। সেক্ষেত্রে 52 আলামিন 53তম পর্ব থেকে আমাদের জেবিএসবির জন্ম। সো আমরা বলি যে মাদার প্রোগ্রাম হচ্ছে আমাদের হ্যালো 8920, কিন্তু জেবিএসবি হচ্ছে হলো ওই মাদার প্রোগ্রামের একটা সান বলা যেতে পারে। যে হ্যালো 8920 যদি না থাকতো, কারণ ওই প্রোগ্রামটার জন্য বেসিক্যালি আমাদের ট্রাই করা হয়েছে জেবিএসবির জন্যই, কিন্তু হ্যালো 8920 না থাকলে আমরা জেবিএসবি করতে পারতাম না। কারণ এখন আমরা জেবিএসবির প্রচুর কন্টেন্ট পাই। ওই সময়টা তো ওইরকম সবাই এসে রেডিওতে এভাবে কনফেস করা, অনেকের কনফিউশন থাকে এখানে বললে আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে কিনা, এখানে বললে কোনো ধরনের কোনো সামাজিক
সামাজিকতায় প্রবলেম হবে কিনা সেটা একদম 100% এনশিওর করেই তারপর আমরা রেডিওতে লোকজনকে নিয়ে আসি। এন্ড ইটস ভেরি পপুলার শো ইনশাল্লাহ। অবশ্যই কিছু শো এর ক্লিপ আমরা শুনবো। পিস্তল আনার পেছনের কারণটা কি ছিল? সব হয়েছে। আপনি টাকা পেতেন কোথায়? টাকা পেতাম, তারা তো অনেক প্রভাবশালী। আপনার খুব কাছের বন্ধু ছিল? হ্যাঁ, অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। বুঝলেন কিভাবে আপনি? কলার ভিতরে একটা পোস্ট লাগাই দেয়। আপনাকে না দেখে ছবি কনফার্ম করে ফেলেছে? না দেখে। এটা আপনার বাবা হার্ট অ্যাটাক করার আগের ঘটনা। হ্যাঁ। মা বুঝে গেছে যে আসলে আপনি কি করেছেন। আমি টাকা নিয়ে পালাইছি, এই একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনাকে কেন্দ্র করতাম, যা দেখতেন তাই করতেন, তাই করার চেষ্টা করতাম। ভালো সম্পর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধরনের পছন্দের বিষয়, কি হিসেবে আপনাকে দাওয়াত দিয়েছে? মানে একটা ফ্রেন্ড হিসাবে। এটা কি আপনার হাজবেন্ড জানতো? না। ওয়াইফ থাকা অবস্থায়? হ্যাঁ। মাই গুডনেস, মানে এইটার এত বড় বোকা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এটা কে বলেছে? মানে জানলেন কিভাবে? আমাকে শোনায় শোনায় আমার ছবি তুলে এই কথাটা বললো। হাউ দিস ইজ বিলিভেবল। কত সালে করেছেন আপনি ঘটনা? এটা 2015 সালের কাহিনী। এই মারার পরে লাস্টটা কি হয়? করে ভিতরে ফেলাই দিয়ে যায়, উপর ভাটি চাপা দিয়ে তুই। কিবরিয়া ভাই, আমরা যতটুকু জানি এই জেবিএসবি প্রোগ্রামটা এত পপুলার, মানুষ এত পছন্দ করে, এখানে যেহেতু যারা ক্রাইম করে তারাই আসতে পারে, সো একজন ভালো মানুষও ক্রাইম করে এসেছে শুধুমাত্র এই প্রোগ্রামে এসে কথা বলার জন্য। রাইট রাইট। একজন এরকম কেস আমরা পেয়েছিলাম এবং এটাকে আমরা উদাহরণ হিসেবে অনুষ্ঠানে উপস্থাপন করেছিলাম। তার এক ধরনের এটাও এক ধরনের ভেতর থেকে আমার মনে হয় একটা প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম। ওর টার্গেটই ছিল আমাকে যে কোনো ভাবে যা বলবো সত্য বলতে যেতে হবে, এবং সেজন্য বেশ কিছু ক্রাইমও করেছে। তো ওকে আমরা এনে আমরা আমাদের বাকি লিসনারদেরকে বলতে চেষ্টা করেছিলাম এটাই, যে এই ধরনের চেষ্টাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি না। দিস ইজ ফার্স্ট টাইম এন্ড দিস ইজ লাস্ট টাইম। যদি কারো রেডিওতে আসার শখ থাকে বা কেউ যদি রেডিও প্রীতি থেকে থাকে, তাহলে অন্যভাবে আসেন। হ্যালো 8920-তে আসেন, ডরডমে প্রোগ্রাম আছে সেখানে আসেন, বা আরো যে প্রোগ্রামগুলো আছে সেখানে আসেন। কিন্তু এইভাবে ক্রাইম করে জেবিএসবিতে আসতে হবে এটা যেন কখনোই না হয়। হ্যাঁ, সো এইটাকে আমরা আমাদের অনুষ্ঠানের স্বচ্ছতার জায়গাটা থেকে আমরা এই জিনিসটা করেছি। আপনি যে এত বছর ধরে এত মানুষের ক্রাইমের স্টোরি শুনে আসছেন, বাসায় গিয়ে আপনার কাছে এগুলি আপনি কিভাবে নেন? টু বি অনেস্ট, আজকে ফ্র্যাঙ্কলি বলি, এই প্রশ্নটা অনেকেই করেন, ফেসবুকে করেন, বন্ধু বান্ধব করেন। প্রথম দিকে আমার গল্পগুলো মুখস্থ হয়ে যেত, মানে একবার শুনলেই 8920 কিংবা যাহা বলিব সত্য বলিব এগুলো 10-15টা পর্ব পর্যন্ত, পরের দিকে আমার এগুলোর মাথায় আমার থাকে না। এখন যেটা হয় খুব রেয়ার, যেটা আমাকে খুব টাচ করে যায়, মানে অন্তর থেকে এরকম একেবারে আঘাত লেগেছে। এরকম হয়েছে যে অনুষ্ঠান করার পরে এই কারণ বাজারের এই রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, মাথার মধ্যে আমার ভোঁ ভোঁ করে ঘুরতেছে ওই মানুষটার চেহারা। হ্যাঁ, এবং ভেতর থেকে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যে নিজের যা কিছু আছে সবকিছু এই মানুষটাকে দিয়ে দেয়, যে ও কিছুটা হলেও ভালো থাকুক, সাস্টেইন করুক। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের এই মনোজাগতিক জায়গাতে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। এই একটা মানুষের গল্পটাই আরেকটা মানুষের গল্প যখন সামনে চলে আসে তখন আর মাথা ধরে রাখতে পারে না, হারাই যায়, স্থায়ী রাখবে না। এন্ড ইটস ভেরি অনগোয়িং প্রসেস, এটা চলতে থাকতেছে, কিন্তু এর মধ্যে দুই একটা গল্প মানুষের মনে থেকে যায়, এবং সেটা সংখ্যা আসলে খুব বেশি না। এবং সর্বশেষ কোন গল্পটি এই মুহূর্তে আপনার মাথায় আছে? এরকম ভাবে বলা খুব মুশকিল, এগুলো আসলে আমি ইন্টারভিউ দিচ্ছি। কায়নাত ইন্টারভিউ কেন হচ্ছে? আমি তো কনফেস করতে আসছি। ওকে, আমার লিসনারদের নাম আমি বলতে চাই না, কারণ বললে তারা হয়তো মনক্ষুণ্ণ হবে। 3 থেকে 400 জনের ইন্টারভিউ আমরা এখন পর্যন্ত করেছি জেবিএসবি এবং হ্যালো 8920 মিলিয়ে। সবার গল্পই আমার কাছে খুব টাচি লাগে, এবং সেই অর্থে আমি আসলে কারণ আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছি না। তুমি কবে কনফেস করবো এটা বলো কায়নাত? আমি তো আজকে যেহেতু আরজে কিবরিয়ার ভূমিকায় আছে, তো আজকে না, বাট আমি কিবরিয়া ভাইকে পার্সোনালি বলেছিলাম যে হ্যাঁ আমি বলতে আসতে চাই, আমার কোনো প্রবলেম নেই। আপনি যেমন বলেন ফ্রিলি, সাহস আছে সত্য বলার, রাইট? সাহস আছে সত্য বলার আমাদের সবারই। কিবরিয়া ভাই, আপনার এই প্রোগ্রামটা আরো অনেক বছর চলুক। আমি কোনো স্পেসিফিক বলবো না, 300-400 এগুলি পসিবল না, কিন্তু চলুক, ভালোভাবে চলুক, যতদিন এর গ্রহণযোগ্যতা আছে ততদিন চলুক। ট্রু। থ্যাংক ইউ কায়নাত। এবং আমার কনফেস কি শেষ নাকি? আপনি কি আরো কিছু বলতে চান? আমি তো একটা জায়গায় প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি এটা স্কিপ করে গেছেন। আমি কি প্রশ্নটা আবার করব? ইশারা মিলে দেখাচ্ছে কেন? ইশারা মিলে দেখালে কিন্তু অনেকে অনেক কিছু মনে করবে। বাই দ্য ওয়ে, আমরা
কি এখন কি আমাদের শেষ? তাহলে কি আমাদের জিবিএসবি এত শর্ট হয়ে যাবে? আচ্ছা না, কায়নাত, তুমি এরপরে আপনি কি কিবরিয়া আসলে যাদেরকে মানুষ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং আমাকে বলছে কায়নাত তুই সর এখান থেকে, তাদের জন্য কিবরিয়াকে আবারও দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আপনি তাদের সাথে একজনকে নিয়ে আজকে শোটে করবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ কায়নাত। ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট এবং আমার ফর দ্য ফার্স্ট টাইম একটা বিশাল এক্সপিরিয়েন্স হলো, কারণ মাইক্রোফোনের ওই পাশটায় আমি বসি, এই পাশটায় লিস্টাররা বসে, যখন আমি ওদেরকে কোশ্চেনগুলো এটা ছবি তোলা দরকার ছিল। রাইট, ফেসটা অনেক বেশি হয়ে যায় এবং মাঝে মাঝে ওদের ফেসটা লাল হয়ে যায়, যারা এখানে কনফেস করতেছে কেন লাল হয়, কেন লজ্জা পায়, একবার কেন হয়েছে কিবরিয়া ভাই, সেটা শুধু আমি দেখেছি এবং আমার সাথে যে মঞ্জুর ভাই আছে সে দেখেছে। ওকে, আর বাকিটুকু আমাদের সিসি ক্যামেরাতে আছে, যারা দেখতে চান ফেসবুকে চলে আসবেন। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি একটু বলতে চাই, আমি আজকে খুবই অনার ফিল করেছি যে প্রোগ্রামটি নিয়ে মানুষের মুখে মুখে কোনো জায়গায় গেলে মানুষ বলে ও আচ্ছা কিবরিয়া ভাই আপনার সাথে কাজ করে, মানে ইয়েস হ্যাঁ, বাট আমিও একটা পার্সন ভাই, আমার দিকেও একটু কথা বলেন I'm না। really honored. সবাই কিবরিয়া ভাই কথা জিজ্ঞেস করতে থাকে। কিবরিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমাকে এই অপরচুনিটি আপনি দিয়েছেন যে আজকে আপনার সাথে বসে আমি কথা বলবো। থ্যাংক ইউ কায়নাত, ইট ইজ রিয়েলি অনার টু মি। আমার মনে হয় এবার আমরা ছোট্ট একটা বিরতিতে যাই। বিরতির পর আমাদের অনুষ্ঠানের যে মূল জায়গাটা, সেই জায়গাটা বা মূল প্যাটার্নটা, সেই প্যাটার্নে আমরা ফিরে আসবো। অফকোর্স আমি নিজেই ফিরে আসবো। বিরতিটা তুমি নাও তাহলে আমরা একটা বিরতি নিচ্ছি এবং মঞ্জু তোমাকে থামাই দিচ্ছে, সো এই স্টাইলে নিতে হবে। বিরতির ঘন্টা বেজে গেছে। প্রিয় শ্রোতা যারা শুনছেন আমাদের সাথে থাকুন। আমরা রয়্যাল টাইগার প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এই বিরতির পরে ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়েছি। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং চলুন এই পর্যায়ে আমার সঙ্গে রয়েছে, একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম মামুন, মোহাম্মদ আল মামুন। মোহাম্মদ আল মামুন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ থেকে। বয়স কত এই মুহূর্তে আপনার? আমার বয়স 18 বছর। 18 বছর বয়স। পেশায় কিছু করছেন? না, আপাতত কিছু করছেন না। ঠিক আছে, শুনি আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। ছোটবেলায় মূলত আমি একেবারে দরিদ্র ঘরের ছেলে। জি। তো আমার বাবা কাজ করতো, কৃষি কাজ করতো, অন্যের কাজ করতো। আমরা 3 ভাই 2 বোন। জি। ছোটবেলা থেকে যেটা দেখতে পাচ্ছি আর কি, আমার ফ্যামিলিতে যেটা দারিদ্রতা আর কি। আপনি কি সবার বড়? না, সবার ছোট আপনি? আমি শুধু লেখাপড়া করছি, আর আমার যে দুজন আছে তারা কৃষি কাজ করে, লেখাপড়া করে নেই। সেখান থেকে আমার একটা বন্ধু ছিল, আমি যদি খুব গরিব ঘরের ছেলে, কিন্তু চলাফেরাটা সবসময় থাকতো মানে ভালো ভালো মানুষের সাথে। আমার একজন ফ্রেন্ড ছিল, তো তারা অনেক বড় লোক আর কি। তো সে বন্ধুর সুবাদে তার সাথে চলাফেরার কারণে আমি অনেকের সাথে চলাফেরা করতাম আর কি। ওকে, ওই ছোটবেলাতেই? হ্যাঁ, আর লেখাপড়া করাটার সুযোগটা বেশিরভাগ ও করে দিচ্ছে আমাকে। ওকে। তারপর আমি যখন এসএসসি পাস করলাম, আর ম্যাক্সিমাম হেল্পটাই আমার বন্ধু করতো। রাজনৈতিক দিক দিয়েও তখন মানে মিটিং মিছিলে প্রতিনিয়ত যাওয়া আসা করি। তখন আমার বন্ধু ওইদিকে আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়ায় পড়ছে। তো বন্ধু হঠাৎ করে বিয়ে করে ফেলছে এর মধ্যে আর কি। বিয়ে করার পরে তো আমি তখন আমার বন্ধুদের একটা বড় বাড়ি করতেছে এমন অবস্থায়, তো ওইখানে আমি থাকি ওদের বাড়িতে। তখন বন্ধু বিয়ে করার কিছুদিন পরে তার ফ্যামিলিতেও মানে সেও একা একা বিয়ে করছে, ফ্যামিলিতে এটা মেনে নেয়নি। কিছুদিন পর দেখা গেছে মেনে নিছে এটা। তো মেনে নেওয়ার পরেও আমার বন্ধু চলে গেছে বাহিরে আর কি, লিবিয়া চলে গেছে। যে ওর আবার আম্মা মারা গেছিল 2003 সালে। আচ্ছা আচ্ছা। তো মা মারার পরে যাওয়ার পরে ওর লেখাপড়ার আর দিকে ওরটা নাই, কিন্তু অবস্থায় আমার দিকে সবসময় খেয়াল রাখছে যে আমি কি করতেছি। তো আমি একটু বলে নিই, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি কিছু সিগারেট খাওয়া অভ্যাস, মানে তখন আমি ধূমপানটা করি না। আচ্ছা আচ্ছা। তো আমরা যে চরাঞ্চল থেকে তো আসতাম, যখন স্কুল থেকে বাড়িতে যাওয়ার যে রাস্তা, নদীর পাড়ে গাছের ছায়া নিচে জড়াইতাম আর কি বসে বসে। তো ওইখানে অনেক মেয়েরা ছেলেরা থাকে না যে বসে কথা বলতেছে। নৌকা, 2টা নৌকা ছিল আর কি, দেখা গেছে 1 ঘন্টা আধা ঘন্টা ডিফারেন্সে নৌকাগুলি আসতো। তখন আমি আমার ওই বন্ধুকে বললাম যে বন্ধুর নাম হচ্ছে জাহিদ,
তো বললাম যে সিগারেটটা দাও। ওটা চাওয়াতে ও আমার একটা থাপ্পড় মারছে জোরে সবার সামনে। তো এটা আমার কাছে আমার খারাপ লাগছে, আমার সবার সামনে মারলাম, ঠিক আছে। তো ওই সময়টাতে যায় থাপ্পড়টা কেন মারলো? সিগারেট আমি কেন খাবো? ও ওকে ওকে, আচ্ছা, মানে যে বন্ধুটা আপনার সবসময় ভালো চাইতো আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওকে, কি নাম ছিল ওর? জাহিদ। জাহিদ, ওকে। ও খাইতো কিন্তু আপনাকে খেতে দিবে না? না না। ওকে। তো তো আমি যে পিছনে একটা দোকান ছিল, একটা সিগারেট নিয়ে মানে এমনিতে টানতে শুরু করে দিয়েছি। তখন আমি ধুমাও খেতে পারি না, তখন এসে আবার পিছন দিয়ে খেয়াল রাখতেছি যে ওরা যে মারলাম ও কোথায় গেল। ও যদি আমার কোনো সময় বকাও দেয় তখন আবার ও কিন্তু আড়ালে মানে ওর খারাপ লাগে, আরেক জায়গায় অন্যজনের কাছে প্রকাশ করে যে ওর সাথে আমি একটা খারাপ ব্যবহার করলাম। তো যাই দেখে আমি বসে সিগারেট খেতেছি বই হাতে বসা। তখন ও বললো যে তুই আমি না করার সত্ত্বেও তুই এভাবে সিগারেট খাইলি, ঠিক আছে আর কোনদিন তোকে না করবো না, সিগারেট খাওয়া লেগে ধরতে পারিস। তখন থেকে আর কি মূলত সিগারেটটা খাই। তো এদিকে ও বিয়ের কিছুদিন পরে যখন লিবিয়া চলে গেল তখন তো আমি আর বাড়িতে থাকতে পারতেছি না, কারণ আমি যার উপরে বর করে চলতাম সে না, এখন আমি তো একা। আমার একটা সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ওই আর কি। ও চলে গেল দেশের বাইরে? হ্যাঁ, আমার বড় ভাই সেও চলে আসছে গাজীপুরে, মেজো ভাই বিয়ে করছে, এর মধ্যে বড় ভাই সংসার। তখন কি আপনার এসএসসি পাস হয়ে গেছে না পড়ছেন আপনি তখন? না, তখন আমি এসএসসি পাস করছি। পাস করেছেন, ওকে। তারপর দেখা গেছে যে আমি তখন বাড়িতে চলতে পারতেছি না, বাড়িতে তো আমাদের জমি জমা নেই, বাবাও তেমন একা একা কাজ করে কথা খাওয়াবে আমাদেরকে। তখন লেখাপড়াটা তখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি আমার টাকা পয়সা নিয়ে এভাবে চলতে পারতেছিলাম না, খুব কষ্ট হইতেছিল চলার মধ্যে। তো তখন আমি চলে আসলাম গাজীপুরে, শফিপুরে আসলাম। শফিপুরে আসলাম, ওখানে আমার বোন ছিল, চাকরি করতো। আমি একটা কোম্পানিতে চাকরি নিই এখানে, আচ্ছা, কোয়ালিটি ডিপার্টমেন্টে। 1850 টাকা স্যালারি ছিল। তো প্রথম গাজীপুরে আসা 20 দিন চাকরি করার পরে একটা মেয়েকে আমার ভালো লাগছে অবস্থায়। মেয়েকে ভালো লেগেছে? হ্যাঁ, ওকে। পাশাপাশি বাসায় থাকে। একদিন রাত্রে আমি বাসায় যাওয়ার মানে আমার রুমের সামনে দাঁড়ায় আছি, মেয়েটা এসে সালাম দিল। তখন আমি কথা বলতেছি, হাসতেছি, জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? বললো যে টাঙ্গাইলে। বিস্তারিত জানতে চাইলো আর কি। জানার পরে 20 দিনের যে আমি যে চাকরি নিলাম 10 তারিখে নিয়েছিলাম, 20 দিনের একটা স্যালারি পেয়েছি আমি। স্যালারি পাই আমি বলতেছি যে আমার তো একা একা ভালো লাগতেছে না, আমি আপনাকে বিয়ে করবো। মানে কোনো নাই, মানে বেশি দিন কোনো সম্পর্ক না, তাকে এরকম ভাবে বলা হয় না যে আমি আপনাকে ভালোবাসি। ওকে, জাস্ট এরকম বলছে যে আমি আপনাকে তো পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করব। তখন বলতেছে যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার ফ্যামিলির লোকজন নিয়ে আসো, ঠিক আছে, আমি প্রেম টেম করতে পারবো না। আমি বললাম যে প্রেম টেম বিয়ের পরেও করা যাবে, কিন্তু আমি আপনাকে আগে বিয়ে করবো। তো এভাবে 20 দিন পরে এখানে আমার এক ভাই আসছিল, সেও কাজ করার জন্য আসছিল। আমি আসার কিছুদিন পরে আমার বড় যে ভাই সে এসেছিল এখানে। তো তাকে বললাম, সে আমার যেহেতু সমাবেশে অনেকটা ফ্রি আর কি, যে আমার কথা শুনে, তারা বললাম যে আমি এখন থেকে তো চলে আসছি, এখন তো চাকরি লইছি, তা আমি মেয়েটারে ভালো লাগছে, বিয়ে করব, কথা বলছি যে বিয়ে করে ফেলি। ওদিকে আব্বা আম্মা কেউ কিছু জানাই না, না জানি তার সাথে বিয়ে জুনে 2008 জুনে শুক্রবার দিন আমাদের বিয়ে হয়েছে। এই মেয়েটা আপনাকে না চিনে বিয়ে করলো? হ্যাঁ, তখন ওর ফ্যামিলির ওর মেয়ের যে দুলা ভাই ছিল, আপা ছিল এখানে, তাদের সাথে কথা বলছে যে ছেলে ভালো, তো বিয়ে এইভাবে হয়ে গেছে আর কি আমাদেরকে কথাবার্তায়। মূলত বিয়েটা এত তারা হুট করে তো হয় না, মানে তারপরে 10-12 দিনের মধ্যে কথাবার্তায় মোটামুটি একটা মানে রিকোয়েস্টের পরে রাজি হয়েছে বিয়েটা আমাদের। ওপরে ওর জীবনে কিছু কথা আমাকে বললো যে দেখো তুমি আমাকে বিয়ে করবা, তাহলে আমার বাসায় আসে একটু কথা বলি, মানে বিয়ের আগের দিন। তো গেলাম, পরে বলছে যে আমার কিন্তু একটা বিয়ে হয়েছে আগে, একটা মেয়ে আছে, মেয়েটার বয়স 7 বছর। তখন আমি বললাম যে আপনাকে আমার ভালো লাগছে, মেয়ে থাকুক। আর এটা বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে। ওকে, আপনাকে ভালো লাগছে, আমি তো আপনার ভবিষ্যৎ বা অতীত জানতে চাই নাই, মেয়ে আছে ঠিক আছে, তারপর আমার ভালো লাগাটাই সবচেয়ে দামি, আমি আপনাকে বিয়ে করতে রাজি, এখন আপনি বলেন আপনি রাজি কিনা। তখন ও বলতেছে যে আমার তো কষ্টের কপাল, এখন আপনি যদি মনে করেন যে আমাকে সুখী করবেন তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন, আমি রাজি আছি। মেয়েটা আপনার পারিবারিক অবস্থা জানতো? হ্যাঁ, জানতো, সবকিছু জানতো। আমি বলছি যে আমি কিন্তু একেবারে গরিব। তখন তার ওর বোনকে যাই বললো যে আপা আমার আগে তো কপালে সুখ হয় নাই, আমি তো চিন্তা করতাম না যে আমার 2টা বিয়ে হবে, কিন্তু ছেলেটা যখন এতবারে বলতেছে তখন ওর মনটা নরম হয়ে গেছে আর কি, যে আপা তুমি রাজি হয়ে যাও। ওর বড় বোনের অনুমতিটাও নিচ্ছে, বোঝায় ওর আম্মা আসছে। শুক্রবার দিন আমাদের বিয়ে হয় রাত্রে। আমি যে 20 দিনের যে স্যালারি পেয়েছিলাম ওই টাকা দিয়েই। আপনার পরিবারকে জানালেন না? আমার পরিবারকে কেন জানালেন না? এই জন্য, মানে আমার তো এক ভাই এখানে ছিল। ভাই জানতো? হ্যাঁ, ভাই জানতো। তারপর বিয়ে করার পরে 1 সপ্তাহ পর আমি যে বিয়ের ছুটি কাটাইলাম, তখন আমি আর অফিসে যাইনি।
মানে অফিসে ফেরেনি নেই আপনি? না, 20 দিনের পর মানে বিয়ে যে করছি এটা অফিস কেউ জানায়নি, আমি যেখানে চাকরি করতাম। আচ্ছা। তারপর আমি অফিসে যাই নাই, বিয়ের ছুটি কাটাইতেছি, এমনিতে অ্যাবসেন্ট করতেছি যেটা। তো ও চাকরি আবার করতেছে। আমাদের যে রাত্রি বিয়ে হইলো তারপর দিন সকালে উঠে ও আবার অফিসে গেছে। তো এভাবে তার 2-1 দিন পরে ও বলতেছে যে আমি ছুটি কাটাবো, যেহেতু বিয়ে করছি, আমাদের দেশে তোমাকে সবাই দেখতে চায়। তো মেয়েটার কথা থাকতো, আপনাদের সঙ্গে থাকতো? না, মেয়েটাও নানু বাড়িতে থাকতো। তোমার বাড়িতে থাকতো। আচ্ছা। যে চলো মেয়েটাকেও দেখে আসবা, আমরা তুমি চলো বেড়াতে, একটু ঘুরে আসলা? হ্যাঁ, ঘুরে আসবো। আচ্ছা। যখন অফিস আপনার থেকে বইয়ের নাম কি ছিল? আখি। আখি, ওকে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওদের বাড়িতে তখন 3 দিন থাকলাম। ওই অবস্থার পর আমরা ওইখানে সবাই, আমার যে মেয়েটা ছিল, আমি বলছি যেটা আমি যেহেতু তোমাকে মেয়ে সহ বিয়ে করছি, ওটাকে আমি নিজের মেয়ে মনে করবো। আচ্ছা। তো মেয়েটাকে দেখে জামা কাপড় চোর কিনে দিয়ে আদর করে তার 2 দিন পর আমরা চলে আসছি আবার। আয়সা ও আবার অফিসে গেছে, চাকরি করতেছে, আমি চাকরি করি না তখনকার। তো ও স্যালারি পেত 3 থেকে 3500 টাকা। তখন এই টাকা দিয়ে আমার মেয়ে আছে, এখানে আমরা 2টা মানুষ কিভাবে চলি, প্রচুর কষ্ট হয়। একটা মাস দেখা গেছে যে আমি সারাক্ষণ বাসায় রান্না বান্না তখন আমি করি। আচ্ছা। একটা মাটির ঘরে থাকতাম, তো সারাক্ষণ ঘরের পাতিল, ঘরের মেজু, এগুলো আমরা এই যে লেপে রাখতাম আর কি প্রতিদিন। আচ্ছা। তো ও আবার এগুলো দেখা ও কিন্তু আমার ভীষণ ভালোবাসতো, যেটা আমি বুঝতে পারতাম। আসলে ও আবার কান্নাকাটি করতো যে তুমি এত কষ্ট করতেছো, রান্না করে রাখো, ঘর লিপে রাখো, মুছে রাখো, একটা চাকরি নাও। তো 1 মাস বেকার হয়ে গেলাম, খুব কষ্ট সময়টা কাটছে। তখন দেখা গেছে যে আমরা, ও সকালবেলা আলু ভর্তা ডাল খেয়ে যেত, সারাদিনই একই খাবার চলতো। পরের দিন দেখা গেছে ডাল থাকতো না, শুধু আলু থাকতো, আলু ভর্তা, এরকম ভাবে খাওয়া দাওয়া হতো আমাদের। তো এরকম ভাবে 1 মাস কষ্ট করার পরে আলাদা একটা কোম্পানিতে চাকরি নিয়েছি। তখন আমার চাকরি নেওয়ার পরে এখানে 1850 টাকা বেতন, আর 3 মাস পরে একটা ইনক্রিমেন্ট দিল 2250 টাকা। তখন আমার এক বস আসছিল, তিনি ফরেনার ছিল আর কি। সে এসে আমরা যেখানে কাজ করতেছি সেই টেবিল থেকে 2টা ছেলে নিয়ে গেছে। আমি সহ একজনকে নিচ্ছে কম্পিউটার টাইপ করে রিপোর্ট, স্যালারি রিপোর্ট শিট করার জন্য, আর আমরা কিনেছি যে ফ্লোরে কাজ করার জন্য। তখন এখানে যাওয়ার পরে তো আরেকটু হইলাম আর কি, যে প্রতিদিন আমি যে কাজগুলো করি, কাজের দিকেও ভালো লাগতেছে। আমি যে কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করতাম, ওইখান থেকে আমাদের বসের যে মালিক ছিল ফ্যাক্টরির, তার একজন সহকারী লাগবে। তখন আমাকে একজন ডাইকে বলতেছে যে তোমার বাড়ি কোথায়, মানে আমার ডিটেল জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে বলতেছে যে আমার বসরে বলতেছে যে তোমার এই ছেলেটাকে দিয়ে দাও, আমাদের বসের একজন সহকারী লাগবে। মানে আমার মেন যে এমডি মালিক ছিল কোম্পানির, সেটা বড় কোম্পানি। তো আমাকে ওইখানে বস বলতেছে যে তুমি তাহলে ওইখানে চলে যাও। ওই বস আবার ফরেনার যে মালিক আর কি। তখন এটা তো মোটামুটি আমার জন্য একটা আনন্দের বা অনেক কিছু কল্পনার বাহিরে, যে আমি একজন এমডির কাছাকাছি যাবো। তারপর আমি ওই বসের এখানে গেলাম। তো এর মধ্যে বসের সহকারী হিসেবে কিছু কাজ করি, আবার অফিসিয়াল কিছু মার্কেটিং এর কাজ করি আমি। তখন দেখা গেছে যে আমার মোটামুটি ভালো কিছু টাকা আসে হাতে। স্যালারি যেটা সেটা তো পাই, দেখা যায় যে ওভারটাইম থাকে। তারপর মার্কেটিং এ দেখা গেলে কিছু টাকা বাড়তি, যেটা মানে একটা জিনিস 120 টাকা, এটা দেখা গেল যে 130 টাকা বা এরকম বিল, বা আমি যেখান থেকে মার্কেটিং করি ওই দোকানদারও কিছু একটা প্রফিট দেয়। তো দেখা যাচ্ছে আমাদের কাছে ভালো টাকা থাকে, মাসে দেখা যায় যে স্যালারি সহ 10-15 হাজার টাকা আমার থাকে। খুব ভালো। তো তখন আমরা বলতেছি যে কাকি তুমি তো অনেক কষ্ট করছো অনেকদিন, তো এবার যেহেতু আমি মোটামুটি ভালো টাকা পাই, 10-15 হাজার টাকা পাই, আমি তোমার চাকরি করতে হবে না, মেয়ের টাকা পয়সা বাড়িতে যা লাগে আমি দিব, তুমি বাসায় থাকবো। তখন ও তো কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা সুখ আমি কখনো আশা করিনি। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি না করাতে চাও আমি চাকরি করবো না, আমাকে তুমি 1 বছর চাকরি করতে দাও, আমি ওর জন্য যে টাকাগুলো আমি মানে রোজগার করতে পারবো, এই টাকাগুলো তুমি আমার কাছে কখনো চাইবে না, এই টাকা দিয়ে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিবো। আচ্ছা। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে আমরা দুজনেই সব মতামত করে করতাম আর কি। এর ভিতরে আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি এগুলো হতো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি করো। তো এর ভিতরে 1 বছর চাকরি করলো, আমাদের সংসার তখন ভালো চলতেছে। এতে আমি আমার বাড়িতে টাকা দিতেছি, আবার ওই মেয়েটা পড়তেছে প্রাইভেট সহ, যাবতীয় খরচ যা লাগে প্রতি মাসে দিয়ে দিই, নিজে যাই দিয়ে আসি, ও কোথাও যায় না। তখন মেয়েটা মানে হচ্ছে আপনার মেয়েটা, সম্পর্কের যে মেয়েটা, আমার সম্পর্কের যে মেয়েটা। কি নাম হচ্ছিল ওর? আকাশী। ওকে।
তখন এইভাবে চলতেছে, চলার পরে ফ্যামিলি মানে ঘরে যা বলতে মানে প্রতিদিন আমাকে বলতো যে, তখন ওই যে মার্কেটিং করি আমার কাছে প্রতিদিনই টাকা থাকে, তখন আমি প্রতিদিন সকালে বলতো যে আমাকে টাকা দাও, কি করবা, বাজার করবো, মানে যে কোনো একটা অজুহাত দেখায় বলতো আর কি, সংসার প্রয়োজনীয় জিনিস, কিন্তু আসলে টাকাগুলো জমাইতো নিজের মেয়ের জন্য না, তাহলে মানে সংসারে ভালোর জন্য সে জমাতো। আমাকে না জানে 2টা সমিতি করছিল আর 2টা বীমা করছিল, আচ্ছা তো এইভাবে টাকা সেভ করতো। আর ওই এর মাঝখানে যে 1 বছর চাকরি করছে ওই টাকাগুলো আমি ওর কাছ থেকে নিয়ে নেই, 2012 সালের দিকে বলতেছি ওটা ঘটনাটা। তখন এর মধ্যে আমার বন্ধু আবার বিদেশ থেকে চলে আসছে, আচ্ছা তখন ও আসার পরে আমাদের দেশে যাওয়া আসা হয়, প্রতি সপ্তাহে তখন চলে যায় ওখানে আমাদের বাড়িতে। ওকে, তখন ও আবার এটা পছন্দ করতো না যে তুমি কোথায় যাও, বাড়িতে কেন যাও ঘন ঘন, আবার রাজনীতি করবা, তুমি নাকি আগে গেলে রাজনীতি করছো, তুমি তো বলছো এখন আবার গেলে আবার যদি তুমি সমস্যা হও, মানে ও প্রচুর ভয় পাইতো আমার নিয়ে, যে তোমার কিছু হয়ে গেলে আমি মায়াটা নিয়ে কই যাবো। এটা আপনার বউ বলতো? হ্যাঁ, যে আমার 2টা বিয়ে হয়েছে, আমি কখনো আশা করিনি যে আমার 2টা বিয়ে হোক। মানুষে এটা আমার শুনলে অনেক সময় খারাপ লাগে, তুমি বাড়িতে যাবে না। তখন আমি ওকে মিথ্যা কথা বলি যে আমি ঢাকা যাইতেছি, আমার বছরের কাজ আছে, থাকতে হবে, এগুলো বলে আমি তখন প্রতি সপ্তাহে আমাদের গ্রামের বাড়িতে যাই, বৃহস্পতিবার দিন যাই। আবার গিয়ে ওই বন্ধুর সঙ্গে দেখা করতেন যে বন্ধুটা লিবিয়া থেকে? লিবিয়াতে ছিল তো না? হ্যাঁ, লিবিয়াতে ছিল। ওকে, হ্যাঁ। তখন যাই এলাকায়, তখন এই যে আরো ছেলেপেলেদের সাথে যা চলাফেরা করি আর কি, আড্ডা দিই। তখন আমাদের এখানে একটা রাত্রে 1-10 খেলা বসে, যেটা জুয়া খেলা বলে। জুয়া খেলা বসে? জুয়া খেলা বসে। ওকে। তো আমি যখন জুয়া খেলাই নাই, কিন্তু ওইখানে যাই, ওইখানে আড্ডা দিতাম, ওইখানে যাই দেখতাম যে ওরা বিভিন্ন জায়গা থেকে মেয়ে মানুষ নিয়ে আসতো প্রতি সপ্তাহে। তো একদিন আমাকে বলতেছে যে একটু মেয়ে আনছি, আপনি একটু কথা বলেন। আমি বললাম যে না, আমি যাবো না। তখন প্রথম দিন কোন মেয়ের সাথে আমি কথাও বলি নাই, ওরা 3 জন নিয়ে আসছে, মানে ওইখান থেকে আমার তো 3 জন নিয়ে আসার পরে আমি গেছি রুমের ভিতরে, আমি বলছি যাবো না, জাস্ট কথা বলতে পারি। তখন যা পরিচয় হইলাম, আমার এক ভাই আছে, বড় ভাই, সে একটা ভালো চাকরি করতো। তো সে বলতেছে যে ছোট ভাই আসো, তাদের সাথে পরিচয় হও। পরে পরিচয় হলাম, তো একটা মেয়ে ওইখান থেকে, তার সাথে আমি কথা বললাম, সে আমার সেলফোন নাম্বারটা নিল। আচ্ছা। তখন আমি ওইখান থেকে আবার সারা রাত্রি আড্ডা দিয়ে আমি আমার বাড়িতেও যাই না, সারা রাত্রি ওই খেলাতেই থাকি। ওইখানে একটা রুম আছে, তো সকালবেলা শুধু ওইখান থেকে আবার চলে আসি। দেখা যায় 1 সপ্তাহ বাড়িতে যায় দেখা করি আর চলে যাই। দেখা যাচ্ছে যে অনেক সপ্তাহ যায় আমার সাথেও দেখা করি না, বাড়িতে কারোর সাথে দেখা করি না, ওইখান থেকে চলে আসি। আচ্ছা। একই এলাকা। তখন তো বাড়িতে শুনে যে ও আসছিল, দেখা করে নাই কেন, তখন বাসায় ফোন দেয়া বলে, তখন ও তো আমার জিজ্ঞেস করে যে তুমি নাকি বাড়িতে গেছো, তো আমাকে বলো না কেন। বললাম যে তুমি ঝগড়া করবে, আমি এই জন্য গেছিলাম একটা কাজে, আবার চলে আসছে, আর যাবো না। তখন ও 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার বলতেছে যে তুমি এখানে এসে বসো, একটা জিনিস দেবো। আমি আবার অফিস থেকে বের হয়ে একটা রজনীগন্ধা ফুলের তোড়া নিয়েছি, ফুল অনেক বড়, ফুলের তোড়া নিয়ে বাসায় যেতেছি যে আজকে যেহেতু ভালোবাসা দিবস, পরে শুভেচ্ছা জানাবো। তো আমি নিয়ে গেছি ফুলের তোড়া, ও আমাকে বলতেছে চোখ বন্ধ করো। চোখ খুলছি, খুলে দেখি যে ও আমার হাতে একটা স্বর্ণের আংটি দিচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। তো বলতেছে যে দেখো, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ভালোবাসা কেমন প্রকাশ করে এটাও জানি না, তো আমার মন থেকে আমি তোমাকে আংটিটা উপহার করলাম। তখন ওর এই আংটি দেওয়া, মানে আমার চোখ থেকে পানি পড়তেছে, কারণ আমার জীবনে আমি কারো কাছ থেকে তেমন কিছু গিফট পাই নাই। কারণ এটা আমি তো দরিদ্র ঘরের সন্তান, আর আমার এরকম কারোর সাথে চলেও নাই যে কেউ একটা দিলে হয়তো অনেকের সময় দেখা যায় যেটা করোনার দৃষ্টিতে দেখবে, তার জন্য আমি কারোর কাছে কিছু চাইও না কখনো। তখন আমি খুব ভালো লাগলো যে যাক, ও আমাকে, তো আমি বললাম যে তুমি আমাকে হার বানায় দিলা, আমি তোমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসলাম, তুমি আমার একটা গোল্ডেন রিং দিলা। একটা গোল্ডেন রিং দিলাম। তখন বলতেছে যে আমি তো তোমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি, এই জন্য বললাম যে হ্যাঁ হতে পারে, তুমি আমার চাইতে অনেক বেশি ভালোবাসো। তো একদিন শুক্রবার দিন বললাম যে আমি একটু ঢাকা যাবো, কাজ আছে। আমার ওই ভাইটা আমাকে ফোন দিছে, বড় ভাই, যে একটু ঢাকা আসো। ঢাকা থেকে ও আমাকে নিয়ে কিশোরগঞ্জ চলে গেল। কিশোরগঞ্জ যায় দেখি যে ওই মেয়েটা, আমার একটা মেয়ে, ওইখানে যে পূর্বে যার সাথে আমার পরিচয় হয়েছে, তো ওইখানে মেয়েটার সাথে আমি সময় কাটাই। পরিচয় হয়েছিল যে আমি এখানে থাকি, ও আমার সেলফোন নাম্বারটা নিয়ে গেছে, কিন্তু এর ভিতরে ওই মেয়েটা আমাকে কখনো ফোন দেয় নাই, আমি ওই মেয়েটাকে কোনো সময় ফোন দিই নাই। তো তার কিছুদিন পর ওই ভাই আমাকে ফোন দিল যে তুমি একটু ঢাকা আসো, গাজীপুর থেকে। তখন ঢাকা আসলাম, সে আমাকে নিয়ে চলে গেল কিশোরগঞ্জ, যে চলো একটু বেড়াতে যাবো। তো কিশোরগঞ্জ যাওয়ার পরে ওইখানে একটা বাসায় আমাকে নিয়ে গেছে। তো বাসায় যাই দেখি কোনো মানুষ নেই, একটা রুম আছে। তো ওই একটা রুমের ভিতরে যাই দেখি যে 2টা মেয়ে বসা,
পূর্বে যে মেয়েটার সাথে সে আমাকে যে পরিচয় করায়, সে মেয়েটাও ছিল ওখানে। হ্যাঁ, যে কলকাল যে মেয়েটা ছিল, তখন ও আমাকে দেখে বলতেছে যে আপনি এখানে। তখন আমার জিনিসটা কিরকম খারাপ লাগলো যে আপনি এখানে, যে আপনি এখানে কেন। তখন আমি আমার বড় ভাইকে বললাম যে আপনি এই কাজটা ভালো করেন নাই, আমাকে এখানে কেন নিয়ে আসলেন। তো সমস্যা নাই, থাকো, আসতে যেতে থাকো, কথাবার্তা বলো। তখন আমি মেয়েটা ওই রুমে ঢুকে দেখি যে মেয়েটা গাজার বাঁশি টানতেছে, যেটাকে কুলকি বলে আর কি, টানতেছে। তো আমি তো অবাক, তখন তো আমি এগুলি শুধু সিগারেটটা হালকা পাতলা খাওয়ার অভ্যাস আছে, আর এগুলি কোন সময় তখন খাইও না। কিন্তু তখন এটা দেখে আমি বসে রয়েছি চুপ করে, মেয়েটার সাথে কথা বলেন, একটা রুমে ফ্লোরে বসা। তখন ওই দিন ওই মেয়েটার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়, বড় ভাইয়ের মানে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও আর কি। যে তখন মেয়েটা আমাকে বলতেছে আপনি ঢাকা, আমি ঢাকা আসলে। এটার নাম কি ছিল? সাদি আক্তার মৌ। সাদি আক্তার মৌ, ওকে। তো মেয়েটা বলতেছে আমাদের বাসায় তো ঢাকা, তো আপনি কোথায় থাকেন? আমি বললাম যে আমি গাজীপুরে থাকি। তো বলছে যদি ঢাকা আসেন তাহলে আমার সাথে আপনি ঢাকায় দেখা। তখন কি আপনি রাজনীতির সঙ্গে ছিলেন? হ্যাঁ, রাজনীতি আমার। মানে এই যে বড় ভাইটা আপনাকে নিয়ে আছে, সে কি রাজনীতি করতো? না, সে তখন চাকরি করতো। সে তখন চাকরি করতো। আপনার এলাকার বড় ভাই? হ্যাঁ, এলাকার বড় ভাই। যাই হোক। সে একটা চাকরি করতো ডিফেন্সে ঢাকা। ঠিক আছে, তো বলুন তারপর কি হলো? মেয়েটা তখন আমি যখন কিশোরগঞ্জ তার সাথে আমার সম্পর্ক হলো, তখন সে বলতেছে যে আমার বাসা তো ঢাকা। তো বললাম যে ঢাকা কোথায়? বললো যে চিটাং রোডে। তো আপনি ঢাকা আসবেন, ঢাকা আপনার দাওয়াত রইল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আসবো। তখন ওইখান থেকে আমি বাসায় চলে আসলাম গাজীপুরে। তখন এসে এদিকে আমার ওয়াইফ কিছু বুঝতেছে না। তখন আমি নিজেও একটা চিন্তা করতেছি যে এটা আমি কি করলাম, ওকে না জানাই। আমি ওর কাছে কিরকম নিজে নিজে একটা ছোট গিল্টি লাগছে, অপরাধী লাগছে যে আমি এটা কেন করতে গেলাম। তখন এর ভিতরে আবার মেয়েটা আমাকে ফোন দেয়, ভাই কোথায়? তো বলি যে আমি তো এখানে আছি। তো ও জানতো কিন্তু যে আমি মেরিড। তারপর আমি তাকে বলতাম যে তুমি আমাকে কেন বিরক্ত করো, আমি একটা চাকরি করি, আমার একটা সংসার আছে, তুমি এরকম করো কেন? তো বলতেছে আপনি একদিন আমার সাথে দেখা করবেন কিনা, বলেন না আসেন। বললাম যে ঠিক আছে, যদি আমি ঢাকায় আসি আমি দেখা করবো। বলছে আচ্ছা ঠিক আছে। তার জুনের দিকে, 13 সালের জুনের প্রথম সপ্তাহে আর কি, ঢাকাতে আসি। আসার পর আমি এটাকে ফোন দিলাম যে কোথাও আমি তো ঢাকা আসছি, আপনার কি সময় আছে? বলছে যে হ্যাঁ আছে। তখন আমাকে নিয়ে গেল একটা গেস্ট হাউসে। তখন বললাম যে আপনাদের বাসায় আছে। তো ও আমাকে তুমি বলে ডাকে, আমি ওকে তখন আপনি বলে ডাকে আর কি। ওকে আপনি বলে ডাকি যে আপনাদের বাসা আছে, বলছেন আপনার আপার বাসায় নিয়ে যাবেন। তখন একটা গেস্ট হাউসে কেন নিয়ে যেতেছেন? বলতেছে কাজ আছে, আপনি টাকা আছে সাথে? বললাম যে হ্যাঁ টাকা আছে। বলছে 5,000 টাকা দেন। রাস্তায় দাঁড়ায় টাকা দিলাম। আমাকে বলতেছে যে আপনি এখানে দাঁড়ায় চা খান, আমি আসতেছি। তো কোথায় সে নিয়ে গেল, আধা ঘন্টা পরে আসা যে ওটা মানে যে গেস্ট হাউসে ওঠার কথা ওর পরিচিত, কিন্তু আমি তো এতটুকু বুঝতে পারি নাই যে এতটুকু নেগেটিভ সাইডটা এটা আমি মানে চিন্তা করেননি। আমার মেয়েটাকে ভালো লাগতো, মানে বলতাম যে এত সুন্দর মেয়ে তুমি, আপনি এটা না করে এই ব্যবসাটা না করে ভালো কিছু করেন, মানুষ কত কাজ করতেছে, একটা চাকরি করতে পারেন, ভালো একটা ছেলে দেখে বিয়ে করেন, এভাবে আপনি কতদিন চলবেন? তখন ও বলতেছে যে আমার সংসারে তো মা নাই, তো ভালো লাগে না, ঘরে সৎ মা, এই জন্য এগুলি করি, টাকা পয়সা কোনো সমস্যা না। টাকা পয়সার সমস্যা নাই, তারপরে করে? হ্যাঁ, তারপর সমস্যা নাই, এগুলি করে। ঠিক আছে, টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু বিয়ে করলে তো সমস্যার সমাধান শেষ হয়ে যায়। আপনাকে এই কাজটা করতে হয় না, যেটা সমাজের মানুষ নোংরা চোখে দেখে, কাজটা আসলে তো ভালো না। তখন বলতেছে যে বিয়ে কে করবে, আপনি করবেন? আমি কি করবি? ঠিক আছে, কিন্তু ওই ঘটনাটার কি হলো? আপনাকে টাকা দিয়ে আসলো, আধা ঘন্টা পরে আসলো? আধা ঘন্টা পরে আসছে, আসার পরে ওকে নিয়ে মানে ওর যেখানে কথা বলছে গেস্ট হাউস আমাকে নিয়ে গেছে 4 তলার উপরে একটা রুমে। তখন আমি বললাম যে এখানে কেন আসলাম, এটা তো গেস্ট হাউস। পরে বলতেছে এখানে অনেক ভাইয়া পরিচিত, তো তারে বলছি সেই রুমটা তোমার আর আমার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। বললাম আচ্ছা ঠিক আছে। তখন ও দরজাটা বন্ধ করে ওই যে আরেকটা আপা আর আরেকটা ভাই আসছে, আপা বলে ডাকে আর কি, আমরা তো কাছে কেউ না। ওকে। আসার পরে ওসব আমরা 4 জন এই গেস্ট হাউসের রুমের ভিতরে। তো ওরা আমি বসে একই রুমের ভিতরে 4 জন? হ্যাঁ, মানে কথা বলতেছে। ওকে। বলতেছে যে আগে আমরা এখানে বসে একটা কথা বলি, পরে আলাদা রুমে যাবো। আচ্ছা। তো ঠিক আছে। তখন আমি বসে রয়েছি, বসার পরে ওরা আপা বসে সবাই বসে রয়েছে। তো দেখতেছি ওরা বের করতেছে আপনার যেটাকে ফুয়েল বলে, বাবা খাওয়ার ইয়াবা খাওয়ার যে ফুয়েল। হ্যাঁ, ফুয়েল পেপার। হ্যাঁ, ফুয়েল পেপার। আর ওই যে আমি 5,000 টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে 15টা না 16টা ইয়াবা নিয়ে আসছে। তখন আমি দেখি, তখন আমি চিনতে পারি না মানে জিনিসগুলি ট্যাবলেট। হ্যাঁ, ট্যাবলেট কিনা। তখন আমি বললাম যে এগুলি কি খাইতেছেন আপনারা? তো বলতেছে এটার নাম বাবা। তখন বাবা কাকে বলে তখন তো আমি এটাও জানি না। বললাম যে এটা, মানে বলতেছে যে আপনি খান। আমি বললাম না, আমি এটা খাবো না। ওরা বলতেছে যে না, একদিন খেলে কিছু হবে না, খেতে পারেন।
পরে একটা আড্ডা পড়লে আসলে 4-5 জনে বললে পরে আর কিছু করা থাকে না। বললাম যাচ্ছে ঠিক আছে আমি অল্প খাবো, তো ওরা দেখাই দিল। তারপরে তো পুরোপুরি খেতে পারি না তখন ওই দিন সারাদিন ওই গেস্ট হাউসের সাথে খাটাই। ও সারাদিন আমাকে ওই সবগুলাই আমরা 4 জনে খেয়ে ফেলছি। ওই ইয়াবাটা হ্যাঁ বাটা ওই প্রথমে আমি খাই। তখন এবার খাওয়ার পর ওর সাথে সম্পর্ক কথাবার্তা বলে সারাদিন থাকার পরে বিদায় নিয়ে চলে গেছি বাসায়। তার 3-4 দিন পর আবার আমি তখন মানে আমি ওর প্রতি দুর্বল হয়ে যেতেছি, যেখানে সময় কাটা মানে ওই সময়টাতে আপনাদের মধ্যে আবারও সেই অনৈতিক শারীরিক সম্পর্কটা হয়। হ্যাঁ। এবং সাথে আপনি ড্রাগটাও নিলেন। আমরা প্রিয় শ্রোতা ফিরবো, এখান থেকে ফিরবো, ছোট্ট একটা বিরতি অপেক্ষা করছে 5 মিনিটের। ঠিক রাত 12টায় আপনাদের কাছে আবারও ফিরে আসবো। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক বাটনে ক্লিক করলেই আপনি পেজটির সারা জীবনের জন্য মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমাদের সঙ্গে আছেন মামুন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। মামুন, আমরা যেখানটা ছিলাম যে 2-3 দিন পরে মহিলার নাম ছিল মৌ, তার প্রতি আপনার আলাদা একটা টান আপনি অনুভব করছেন। ওই সময়টা থেকে আপনার স্ত্রী বুঝতো যে আপনি এই ধরনের একটা সম্পর্কের মধ্যে যাচ্ছেন বা কোনো কিছু আজ করতো কোনো কিছু? তখন ও এতটুকু বলতো যে তোমাকে আমার কিরকম লাগতেছে, পরপর লাগে। ওই সময়টাতে বলতো যে পরপর লাগে। হ্যাঁ ঠিক আছে। আমি ওর সাথে দেখা করে বাসায় যেতাম রাত্রে, তখন আমাকে ও বলতো যে তুমি মানে কেমন মনে হয়ে যেতেছো, আগের মতো তোমার সাথে হাসো না, কথা বলো না, কথা বললেও অন্যদিকে তোমার মন থাকে, তুমি কি মানে ও কিছুটা বুঝতে পারতো ওকে, যে আমার মধ্যে কিছু একটা হতে যেতেছে এরকম। ঠিক আছে, বলুন। তারপর 2-3 দিন পর আবার চলে আসছে এখানে। আসার পরে ও আমাকে বলতেছে যে এদিন না বলতেছে যে কোথায় যাও, বললাম যে তোমার আপার বাসায় যাবো। তুমি বলছিলে তোমার একটা আপার বাসায় আছে ওইখানে। তখন আমাকে নিয়ে গেল রায়ের বাগ, ওর একটা আপা। তো আপার বাসায় এই কাজগুলি চলে। 2টা রুম, একটা ফ্ল্যাট বাসায় 2টা রুম। 2টা রুমের ভিতরে এক পাশে ওই আপাটা আবার মানে ইলানি ছিল। তো দেখা গেছে যে ছেলে মেয়েরা গেলে পাশের রুমে আপা জায়গা দিত। ওই আপাটা আবার ড্রাগসে আসক্ত। হ্যাঁ বানিত। তখন আমার কাছে যখন টাকা চাইতো তখন তো ওই যে আমার বললাম মার্কেটিং করি, প্রতিদিন দেখা যায় 2,000-3,000 টাকা মতো আমার থাকে। তখন তো আমার টাকা আছে, তখন আমি টাকা দিতাম ওই আপার অর্থ সকল, মানে একটা কথা আছে না, অর্থ সকল অনর্থের মূল। যখন 2,000 টাকা ছিল পকেটে তখনও সংসারের মধ্যে মায়া ছিল, প্রেম ছিল। এখন প্রতি মাসে প্রায় 60,000 টাকার মতো রোজগার করে, কারণ দিনে যদি 2,000 টাকা 2,500 টাকা করে আসে, কিন্তু সংসারে অশান্তি ঢুকছে ধীরে ধীরে। বলুন তারপর। তখন ওই আপার বাসায় ওরা আপা বলতেছে যে এরকম ছেলে তুই আর পাবি না, এরকম টাকা পয়সা ওলা, হ্যাঁ তো টাকা পয়সা আছে, অনেক ভালো একটা চাকরি করতেছে, তাহলে তুই একে বিয়ে কর, আমরা আর কিছু না করতে পারি, অনেকদিন খেতে পারবো। মানে কি আপন আপা? ওটা না আপন আপা না, আচ্ছা সম্পর্কের আপা। আপনাকে এই কথা বলছে মৌকে বলতেছে, মৌকে ওই আপা বোঝাচ্ছে। আচ্ছা, যে ওর তো যেহেতু টাকা পয়সা আছে অনেক, ও তো প্রতিদিন আসবে না, তুই যদি বিয়ে করে ফেলিস তাহলে ওই সুবাদে হয়তো অনেক টাকা পয়সা তুই নিতে পারবি, আমরা চলতে পারবো, আমরা এগুলো অনেকদিন খেতে পারবো। তো ও আমাকে পরে ফুট করে বলতেছে যে তুমি কি আমাকে বিয়ে করবা? বললাম যে কেন? তুমি আমাকে ভালো হইতে বলছো, আমি ভালো হয়ে যাবো, তুমি আমাকে বিয়ে করো। হঠাৎ করে বিয়ে করবো মানে আমি তো আমার কথা বলি না, আমি তো তোমাকে বলছিলাম তুমি ভালো হয়ে যাওয়ার জন্য, আমি তো বিয়ে করছি। তো বলতেছে যে না বিয়ে করছো মানে 2-3টা বিয়ে করে না। তো আমি বললাম যে আমি 2-4 দিন সময় লাগবে, পরে জানাইতেছি। আমি সরাসরি তাকেও না করিনি। তো এখান থেকে আমি চলে গেছি পরে আবার, তখন কিন্তু আমি আবার আমার দেশে যাওয়া বন্ধ করে দিচ্ছি। এর ভিতরে দেশে যায় না, কারণ এখানে আমি তার সাথে সময় কাটাতেছি প্রতি সপ্তাহে, আমার দেশে যাওয়ার দরকারই পড়ে না। তো এখানে যেতেছি, ওদিক দিয়ে আবার আমার বন্ধু জাহিদ আমাকে ফোন দিয়ে বলে যে তুই কোথায়, তুই অনেকদিন ধরে আসস না, তুই কি ঢাকা ঢোকা দৌড়াদৌড়ি করস? বললাম যে না, কারণ আমি জানি যে ওকে যদি এসব জানায় তো ও আমাকে এটা থেকে বিরত করবে। তো আমি তখন আমার বন্ধুকে এড়ায় চলতেছি। তখন তার আবার 3-4 দিন পরে এর ভিতরে আমার ওয়াইফ আমাকে বলতেছে, আখি বলতেছে আর কি, যে দেখো অনেকদিন তো হলো, এখন টাকা পয়সা তো কিছু জমাইছ, ওই যে আমাদের বিমা ছিল, সমিতি ছিল, ওই যে 1 বছর চাকরি করছিল, যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা জমাইছিল,
ওখানে প্রায় 50,000 টাকা জমা ছিল প্রতি মাসে, তখন 5,000 টাকা স্যালারি পেতাম, 1 বছর চাকরি করছে এখানে। আচ্ছা আচ্ছা। তো বলতেছে দেখো আমার কষ্টের টাকা, জীবনের শেষ সম্বল, এই 50,000 টাকা আছে আমার কাছে, আর 50,000 টাকা আমি আমার বোনের কাছ থেকে এনে দিই, আর 50,000 টাকা তুমি দিবা, অফিস থেকে যেভাবে হোক লোন নিবা, মানে অফিস থেকে একটা লোন স্যালারি থেকে কাটানো নিত আর কি, এরকম একটা লোন দিত। তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা করবো। এটা দিয়ে কি করবে? বাড়িতে একটা ঘর করবো। আপনাদের বাড়িতে? হ্যাঁ, বলতেছে দেখো তোমার আব্বা আম্মা আছে, এই বুদ্ধিগুলো আপনার মাথা থেকে না এসে আপনার বউয়ের মাথা থেকে আসছে? ওর মাথা থেকে। আমি সবসময় মানে যে ফ্যামিলি, ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ, এবং ইটস ভেরি গুড, ভেরি গুড। ওর মাথা থেকে সাংসারিক ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন যাচ্ছে ভালো কথা। তো এর মধ্যে ও 1 লক্ষ টাকা না আমার হাতে দিয়ে দিচ্ছে তার 2-4 দিন পরে। মানে ওর টাকাটা ছিল সমিতির মধ্যে খাটাতো আর কি, তো ব্যাংকে টাকা রাখা ছিল না। তো ওর টাকাটা সমিতি থেকে নিয়ে আসছে, আর ওর আপার টাকাটা জমি বিক্রির টাকা ছিল ওর আপার। তো ওইখান থেকে 50,000 টাকা 1 লক্ষ টাকা না ও আমার কাছে দিচ্ছে। তো আমি বললাম, তুমি রুমে রাখো, আমি যখন বাড়িতে যাই তখন আমি নিয়ে যাবো। তখন আমি বাড়িতে না যাই, ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 2013 ঢাকা চলে আসছি। রুম থেকে 15,000 টাকা আমার সাথে, তখন অফিস থেকে ছুটি কাটে আমি ঢাকা আসছি। আসার পরে বলতেছে তুমি যাত্রা বাড়িতে আসো। কে বলছে? বউ বলতেছে, বউয়ের কাছে আসছে আর কি। মানে আমি ওদিকে ডিসিশন নিয়েছি যে আমি মেয়েটাকে বিয়ে করবো, আমাকে বারবার ফোন দিতেছে, আপনি পরিবারকে না জানিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে বিয়ে করবো, ওইভাবে থাকবে, যেহেতু ভালো হয়ে যাবে তো আমাকে বিয়ে করবো। এটা একা একা ডিসিশনটা নিচ্ছি। টাকাও তখন হাতে? হ্যাঁ, টাকা যখন আছে তো আমি এটা মনে করছি যে টাকা যেহেতু আছে আমি দুদিকে যাওয়া আসা করতে পারবো, কোনো সমস্যা হবে না, এরকম একটা ছিল। মানে আপনার প্ল্যান হচ্ছে এই টাকাটা আপনি বাড়ি করবেন না, এই টাকাটা আপনি যেভাবে হোক আপনার কাছে রাখবেন, এসব কাজে ব্যবহার করবেন। চিন্তা করুন অবস্থা, কতটা ডেয়ারিং সিদ্ধান্ত। ডেয়ারিং সিদ্ধান্ত এই কারণে বলছি, হয়তো কারো কারো কাছে এটা কোনো ব্যাপারই না 1.5 লাখ টাকা, কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, ওর ফ্যামিলি, ও যেখানে বড় হয়েছে এবং যে দারিদ্র অবস্থার মধ্যে বড় হয়েছে, সেখানে 1.5 লাখ টাকা কত টাকা? 50,000 টাকা জমাতে গিয়ে এই ভদ্রমহিলাকে সারাটা বছর ধরে পরিশ্রম করতে হয়েছে নিজের মেয়ের জন্য, বিয়ের জন্য জমানো টাকা, এবং আরো 50,000 টাকা সে আরেকজনের কাছ থেকে ধার করেছে, সেটা জমি বিক্রি করা টাকা, আর 50,000 টাকা সে অফিস থেকে তোলার চেষ্টা করছে, সেই টাকাটা হচ্ছে তার স্যালারি থেকে কেটে নেবে, এবং এই হচ্ছে 1.5 লাখ টাকা, যেটা হচ্ছে এই ছেলেটার সেই মুহূর্তে সম্বল। অ্যান্ড হি ইজ সাম কাইন্ড অফ অ্যাডিকশনের মধ্যে আছে, যে অ্যাডিকশনটা ইজ সো কোয়াইট সেক্সুয়াল অফকোর্স, এবং আরেকটা হচ্ছে পাশাপাশি এই ইয়াবা ড্রাগ নেওয়া, এরকম একটা সম্পর্ক। এখান থেকে সে মারাত্মক রকম ভয়াবহ একটা ডিসিশন নিতে যাচ্ছে, সেটা হচ্ছে আরেকটা মেয়েকে সে বিয়ে করবে, এবং আমাদের সমাজে যাকে আমরা যৌনকর্মী হিসেবে চিনি। বুঝুন মানে কতটা রাফ, টাফ এবং ভয়াবহ সিদ্ধান্ত। বাট ইট হ্যাপেন্স ইন লাইফ, এটা ঘটে বলেই জীবনে অনাচার এবং অনেক কিছু নেমে আসে। আমরা একটু সামনের দিকে যাই। মূলত এবার কারণেই আমি তার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছেন। জি, তারপর? তো আমি তাকে ফোন দিলাম ফেব্রুয়ারি মাসের 1ম সপ্তাহে যে আমি তো ঢাকা আসবো, তুমি কোথায়? তো বললো যে তুমি সোজা রায়েরবাগ চলে আসো আপার বাসায়। তো ও বলতেছে যে তোমাকে আজকে আসতে হবে না। আমি বললাম যে কেন, তুমি কোথায়? বলতেছে যে আমি তো আমাদের বাসায়। বললাম যে না, তুমি তো তোমাদের বাসায় না, আমি আসবোই, আমি ঢাকা আসতেছি। তো বলতেছে যে ঠিক আছে আসো, আমার আপার বাসায় একজন মেহমান আসছে। বললাম যে কে আসছে? বলতেছে যে আপার ভাই আসছে বরিশাল থেকে। তো বাসায় তো তুমি দেখছো 2টা রুম, আর আপার ভাই এগুলি পছন্দ করে না, তো সে থাকলে শুধু কথা বলতে পারবা, আমাদের অন্য কিছু খেতে পারবা, কিন্তু আমার সাথে কিছু করতে পারবা না। ঠিক আছে, তবু খেতে পারবা মানে বানাইতে পারবা? হ্যাঁ, বানাইতে পারবা না। ওটা ও আমাকে না আসার জন্য বলতেছে, যাতে না আসে। তো আমি বললাম যে না, আমি তবু আসবো। হ্যাঁ, মানে এর ভিতরে আবার তো রাত্রে আমি আসছি, আসার পরে রায়েরবাগ নামার পরে ওকে ফোন দিচ্ছি যে তুমি কি খাবা? তো বলতেছে যে আপা মিষ্টি খাবে, আমি আঙ্গুর খাবো, ফল ফ্রুটস খাবো, তুমি এগুলো নিয়ে আসো। আমি এগুলো কিনে নিয়ে আপার বাসার গেটে গেলাম। তখন গেটে ঢোকার আগে দেখতেছি যে একটা ছেলেকে 3-4 জন পিটাইতেছে। তখন আমি এটা মনে করছি যে এটা এলাকার লোকালি ব্যাপার। তো যখন আমি বাসায় ঢুকতেছি তখন বাসার গেটটা ভাঙা। তখন আমার কেমন লাগতেছে যে কোন সমস্যা কি বাসায় হইলো কিনা। তখন আমি ওই বাসায় রুমে যখন ঢুকলাম, তখন ঢোকার পরে আমি দেখছি যে 4-5 জন লোক আছে ভিতরে। ঢোকার সাথে সাথে একজন বলতেছে স্যার এই ছেলেটাকে অ্যারেস্ট করেন, মাত্র আসছে। তখন তো আমি সিভিল ড্রেসে পুলিশ? হ্যাঁ, বাসায় পুলিশ। বলুন, টাকা কি সাথে ছিল সব? হ্যাঁ, টাকা ছাড়তে ছিল আমার। কত টাকা ছিল? 50,000 টাকা ছিল। বুঝুন অবস্থা, ঠেলা কাকে বলে, কত প্রকার কি কি সামনে আসতেছে। হ্যাঁ বলুন, তারপর? তখন আমি রুমে ঢুকে বললাম যে আপনারা যে আইনের যে প্রশাসনের লোক ছিল সে পরিচয় দিচ্ছে, আমি তো বুঝতে পারছি যে প্রশাসনের লোক। তখন আমাকে বলতেছে, আমার পরিচয় জিজ্ঞেস করছে, কোথেকে আসছেন, কেন আসছেন এখানে। মানে আমি তো তারা বাসায় গেট দেওয়ার পরে গেছি।
আমি বললাম যে ইনি আমার ফুফু হয়। ও আবার মানে ও আবার আমাকে বলছে যে এই ছেলেটা চেহারা ভালো ছিল দেখতে, একদম অল্প বয়সে দেখা গেছে, বলছে আমার ভাতিজা, এরকম একটা পরিচয় দিচ্ছে। হ্যাঁ, ও আপনাকে ভাতিজা মানে ফেলছে। আচ্ছা, আমি তার সাথে তো সময় কাটাই, কোনো সম্পর্ক হয়নি। তখন আমাকে বলছে যে তোমার কি হয়, তখন বলছে যে উনি কি বলছে, উনি যাই বলছে উনি তো যেটা বলছে যে আমার আন্টি হয়। তখন বলছে যে বাড়ি কোথায়, ওর দেশে বাড়ি ছিল রাজশাহী চুটিয়া। মানে এই ছোটখাটো দু একটা কথা আগে হইতো যে আমরা গেস্ট হাউসে আড্ডা দিই, হঠাৎ করে যদি এরকম সমস্যা পড়ি আলাদা আলাদা সময় জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে, তুমি এটা বলবো আমি এটা বলবো। তখন ওইখানে ঢোকার পরে ওই যে বাইরে যে ছেলেটাকে পিটাইতেছে, ওইখানে পুলিশ মারতেছে আর কি, পুলিশে পিটাইতেছে ছেলেটারে। যখন পুলিশের বাসায় রেড দেয়, ছেলেটা দরজা ভাঙিয়া গেট ভাঙিয়া পালাতে চাইছিল। তখন আমি বললাম যে আমার আন্টি হয়, তো বলছে ঠিক আছে আন্টি হয়, আপনার আন্টি দেখেন কি কি করছে। আচ্ছা, ঠিক আছে, মানে ওইখানে যে রিকভারি গুলো যে পাইছিল ওইগুলো আমার দেখাইতেছে। ওকে। হ্যাঁ, তখন আমি বললাম যে কি ব্যাপার, আজকে এখানে ওর ভাই আসছে, আপার ভাই আসছে তুমি বললা, তাহলে ওই ছেলেকে? ওকে। তো বলতেছে যে ওই ছেলে আত্মীয় হয় মানে আপার ভাই বলছো, আমাকে আসতে নিষেধ করছো, তাহলে এই ছেলেটা আত্মীয় হয় মানে এটা কি ধরনের কথা? আর বাসায় পুলিশ এইভাবে তোমরা, আমি আসার আগে তুমি বাসায় কি করছে যে পুলিশ এখানে রেড করছে, তোমাদের কাছ থেকে এতগুলো পাইছে, তুমি এটা করলা কেন? তখন আমাদেরকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে আমি আবার যে ওই স্যারকে বলতেছে, স্যার দেখেন আমি তো কিছু করি না, আমি তো পরে আসছি, ওদের তো আমার আন্টি হয়, আমি আসছিলাম অন্য একটা কাজে। তখন বলতেছে ঠিক আছে আপনাকে ছেড়ে দেওয়া হবে, সমস্যা নেই। তো থানার ভিতরে নিয়ে আমাকে আবার ছেড়ে দিচ্ছে। চলে আমাকে বলতেছে যে আপনি চলে যান, যেহেতু আমাকে ওই স্পটে পাইনি, পরে আসছি, আমাকে থানাতে ছেড়ে দিল যে আপনি চলে যান। আমি বললাম যে আমি চলে যাবো, মেয়েটাকে ছেড়ে দেওয়া জানে, বলছে না মেয়েটাকে ছেড়ে দেওয়া যাবে না, মেয়েটাকে ছেড়ে দিবেন না। তো আমি আবার টাকার কথা বলতেছি যে আপনাদের টাকা যত লাগে আমি মেয়েটাকে ছেড়ে দিন। আমি বলছি না, টাকা নিয়ে মেয়েটাকে ছাড়া যাবে না, আপনি চলে যান। মানে মৌ কাটে দিয়েছে। হ্যাঁ, মৌ সহ যে আরেকটা ছেলে যে ছিল, ওর ভাই পরিচয় যে ছেলেটা, আলটিমেটলি সে ভাই না, ভাই না, মানে তার ক্লায়েন্ট, আমার মতো একজন ক্লায়েন্ট। ওকে। পরে জানতে পারছি মানে থানার ভিতরে যারা যখন জিজ্ঞেস করতেছে ওই ছেলেটাকে, এবার আপাকে জিজ্ঞেস করছে যে আপা এই ছেলেটা কে? ওকে। আপা বলতেছে যে মৌ নিয়ে আসছে কিশোরগঞ্জ থেকে ছেলেটাকে, আমার ভাই না। তখন আমি বললাম যে তুমি এত মিথ্যা কথা বললা, আমি এত কিছু জানার পরেও তুমি এই কাজগুলো করো, এটা জানার পরে আমি তোমাকে বিয়ে করবো কথাবার্তা বলতেছি, এখন তুমি এই মুহূর্তে তুমি এই কাজটা কেন করলা? তখন বলতেছে যে না, ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, এমনিতে ও আসছে শুধু তোমাকে দেখার জন্য, যে তুমি আমাকে বিয়ে করবা, তো এই জন্য তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছি। মিথ্যা কথা কেন বলছিলা তাহলে যে ও আপার ভাই? আমাকে সত্য কথা বললে তো আমি বুঝতে পারতাম, আমি আসতাম, কিছু মনে করতাম না। আর আজকে এই সিচুয়েশনের পরিস্থিতিটা হতো না, তো আমি থানা থেকে যাবোই না, মানে ওকে না নিয়ে এরকম করতেছি, আমারও খুব খারাপ লাগতেছে ওর জন্য শুধু। তো রাত্রে 2টার সময় আমি চলে গেলাম রায়বাগ থেকে, এটা রায়বাগ থানাতে রেস্ট হয়েছিল। রাত্রে 2টা বাজে আমি চলে গেছি সফিপুরে, গাজীপুর, এখানে আমার বাসা ছিল। বাসায় যেহেতু আমি ঘুমাতে পারিনি সারা রাত্রিতে, ওদিকে 50,000 টাকা থেকে অলরেডি আমার 10,000 টাকা খরচ হয়ে গেছে। আমি আসার আগে ওই যে এবার কিনা যে টাকাগুলি লাগতো সব টাকাগুলি আমি দিতাম। ওকে। তো বাসায় যে সারা রাত্রে আমি তখন আর ঘুমাইতে পারিনি। তখন আখি বলতেছে তুমি এত রাত্রে কোথা থেকে আসছো? আমি বললাম যে ঢাকায় গুলশানে গেছিলাম, কিছু প্যাকেজ পাঠাতে হয়, তো ওই জন্য দেরি হয়েছে। আমি আবার ভোরবেলা সকালে ওইটা অফিসে আসলাম, অফিসে আসা ওই টাকা 40,000 আমার সাথে। অফিসে আসা এদিকে আবার একজন বলতেছে যে থানা থেকে ছাড়াইতে পারবো, তুমি টাকা যদি দিতে পারো। আমি বললাম যে কত টাকা লাগবে? বলছে 20,000 টাকা দিলে ছেড়ে দিবে, একজন দালাল আর কি। তখন আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি টাকা দিতেছি, আপনি বিকাশ নাম্বার দেন। অফিসের থেকে ওইখান থেকে আরো 20,000 টাকা আমি বিকাশ করে দিচ্ছি। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, ধরা পড়লো মেয়েটা আপনার সাথে মিথ্যে কথা বলছে, তারপর আপনি মেয়েটার পেছনে এসব কষ্টার্জিত অর্থ, যেটা আপনার বউ আপনাকে দিয়েছে, তার জমানো অর্থ, কষ্ট করে তিল তিল করে জমানো অর্থ আপনি কেন দিচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর আসলে নেই। যদি আমি প্রশ্নটা করেছি শুধুমাত্র যারা শুনছেন তাদের জন্য, কারণ অনেকের মনে হতে পারে যে শুনে যাই, এই প্রশ্নগুলো উদয় হলেই আসলে এই কাজগুলো থেকে বোধহয় দূরে থাকা সম্ভব। যখন আমরা এই কাজগুলো করি, সামহাও আমাদের বিবেকটা ঘুমিয়ে থাকে, আমাদের বিবেকটা আসলে জাগ্রত থাকে না। ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, আমার কাছে এটা মনে হতো যে পরে সব ঠিক হয়ে যাবে, পরে সব ঠিক হয়ে যাবে, দিস ইজ দ্য ফ্যাক্ট, বাট আসলে ঠিক হয় না। আগান সামনের দিকে। তারপর ওনাকে আমি আরো 20,000 টাকা দিলাম যে নৌকা থানা থেকে ছাড়ানোর জন্য, বাট ওইখান থেকে থানা থেকে ছাড়ায় নাই, কিন্তু টাকা তো 20,000 নিয়ে গেছে ওনাকে, আর আমি কোথায় পাবো? আমি তো তখন ঢাকা তেমন কিছু চিনিও না, এদিকে এই ছেলে। তো
তখন আমি কোর্টে চলে গেলাম অফিস থেকে, একটা কিছু বললাম যে আমার সমস্যা, আমার ঢাকা যেতে হবে। তো আমি চলে আসছি কোর্টে। তো কোর্টে এসে ওইখানে মহুরির নাম্বার দিয়ে দিয়েছিল ওই থানা থেকে। মহুরির সাথে কথা বললে এখান থেকে তার জামিনের যে টাকা পয়সা, 3 দিনের যে টাকা পয়সা, এখানে দিলাম আরো প্রায় 8-9 হাজার টাকা উকিলকে। তো দেওয়ার পরে জামিন হয় নাই, 2 দিনের জেল হয়েছে ওর সহ, ওই আপা আর ওই ছেলেটা সহ 2 দিনের জেল। হ্যাঁ, তখন তাদের কোর্টের ভিতরে তাদের খাবার পানি যা কিছু দেওয়া সবকিছু আমার টাকা দিয়ে দিচ্ছি। তারপরের দিন আমি আবার ঢাকায় আসলাম রাত্রে। আসার পরে পরের দিন 12টার দিকে ওরা বের হয়েছে। বের হয়ে ছেলেটা চলে গেছে কিশোরগঞ্জে, আপার বাসায়, ও ওর বাসায় চলে গেছে। তো ফেব্রুয়ারি 14 তারিখ আবার বছর বেড়ে আসছে। তো ওই দিন ঢাকায় আমি, এদিকে আমার অলরেডি 40,000 টাকা খরচ হয়ে গেছে যে এই ঝামেলাগুলো ধরে। তো আপনার বউ আপনার কাছ থেকে টাকার হিসাব তার ছিল না? না, ও আমাকে বলছে যে টাকা 15,000 নিলে কি করছো? 15,000 টাকা আমি ব্যাংকে রেখে দিচ্ছি, যে আমার টাকা তুলতে আরো দেরি হবে, তো 1 মাস লেট হবে, তো এই টাকা ঘরে রেখে খেলাম, টাকাটা ব্যাংকে থাক। তো তাহলে এই 50,000 শুধু রাখলা কেন? আরো 50,000 আছে, ওটা পুরাটুকু রেখে দাও। আমি বলছি আচ্ছা, ওটা পরে, ওটা থাক না, সমস্যা নেই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তো ফেব্রুয়ারির আমি আবার ওয়াইফকে আবার কোনো কিছু বুঝতে দিতেছি না, আমি ওর প্রতি এতটাই হইতেছি। তো ও কেন জানিস বারবার আজ করতে পারতেছে যে আমার মধ্যে সমস্যা, চলাফেরা উল্টাপাল্টা হইতেছে। ফেব্রুয়ারি মাসে ঢাকা আসলাম 14 তারিখে ফেব্রুয়ারির। তো আসার পরে বলতেছে, আমি তোমাকে আজকে বিয়ে করবো। ওকে বলতেছে, এর ভিতরে ফোন দিচ্ছে, তুমি অনেক উল্টাপাল্টা করতেছো, তুমি যেহেতু ভালো হবে আমি তোমাকে বিয়ে করবো। বলতেছে ঠিক আছে, তুমি আবার যাত্রাবাড়িতে চলে আসো। যাত্রাবাড়িতে আসলাম, ওই 10,000 টাকা তো পকেটে আসছি 50,000 টাকা থেকে। ওইখান থেকে আবার যে বাকি যে 50,000 টাকা আমার রুমে ছিল, ওইখান থেকে আরো 35,000 টাকা নিয়ে আসছি পকেটে করে। নিয়ে আসা ওই যে আপাটা ছিল, বড় আপাটা ছিল, আপার বাসায়। আপা ওকে বুদ্ধি দিতেছে যে বিয়ে যেহেতু করবি, কাবিন দিবি বেশি করে, কোর্ট ম্যারেজ করে বিয়ে করবি, যে পরে যাতে তোকে রাইখে না যেতে পারে। এটা কে বুদ্ধি দিচ্ছে? ওই আপা ওকে বুদ্ধি দিচ্ছে। ওকে, হ্যাঁ, ওকে বুদ্ধি দিচ্ছে। আচ্ছা, তারপরে আসার পরে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো, কোর্ট ম্যারেজ করে, আর 5 লক্ষ টাকা কাবিন দিতে হবে। এই মেয়েটার ফ্যামিলি সম্পর্কে তখন জানতেন আপনি? ফ্যামিলি সম্পর্কে আমি তাকে যতটুকু জিজ্ঞেস করতাম, সে আমাকে বলতো যে তার ভাই, বড় ভাই বিদেশ থাকে, তারা 3 বোন, তার সংসারে সৎ মা, আপন মা নেই, আর তার বাবা ব্যবসা করে। আপনি দেখেননি? মানে ওর কাছ থেকে ও যা বলেছে তাই শুনেছেন? বলতো আর কি, যেটা বলতো যে আব্বা ব্যবসা করে আমাদের বাসায় চিটাং রোডে। হ্যাঁ, ও যে ফ্যামিলি কি অবস্থা, মানে ও আমাকে ভালো করে মেয়ে হিসেবে তুলে ধরছে আমার সামনে আর কি, পরিচয়। তখন আমি ওদিকে আর ফ্যামিলির দিকে আমার জানাতে আগ্রহ করিনি, যেহেতু আমি ওকে পাইতেছি ফ্যামিলি, আমি তখন এটা খুঁজতে চাইনি আর কি। ও আমাকে এটা এড়াই চলতো সবসময়। তখন ওদিন রাত্রে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা জোড়াই পুস্তকালয়ের এখানে একটা কাজী অফিসে, ওইখানে গেছি। তো ওইখানে যাই মানে কোর্ট ম্যারেজ কিভাবে করতে হয় কাজের সাথে কথা বলে কাজের সবের সাথে, তো 5 লক্ষ টাকা কাবিন দিয়ে ওই রাত্রে আমি ওকে বিয়ে করে ফেলি। চিন্তা করুন অবস্থা, জাস্ট থিঙ্ক যে মানুষ জেনে শুনে কিভাবে বিষ পান করে। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2-তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য আমাদের এখানে এসেছেন মামুন। তার কাছে আমরা আবারও ফিরবো। 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিতে চাই। আর যারা ওকে নিয়ে কিছু বলতে চান, ওর সঙ্গে যোগাযোগ করতে চান, কিছু ওর সঙ্গে দেখা করতে চান, বা হোয়াট এভার ইট ইজ, কানেক্ট হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া। এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি মাত্র 4 মিনিট পর। 4 মিনিট পর আরেকবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং মামুন তার গল্প বলছে। কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, বিয়ে করে ফেললেন, রাইট? হ্যাঁ, বিয়েটা হয়েছে, ওদিন কোনো পুরুষ সাক্ষী ছিল না, মহিলা সাক্ষী। তো কাজী সাহেব বলতেছে যে মেয়েদের সাক্ষীতে তো বিয়ে হয় না। বললাম যে আপনি এটা ম্যানেজ করে নেন, 2 জন সাক্ষী পরে দিয়ে দেন, কিন্তু আমাদের বিয়েটা আজকে পরে ফেলেন, বা যে কোর্ট ম্যারেজের যে কাগজগুলি কমপ্লিট করতে হয় ওইগুলি আপনি সেরে ফেলেন, পরে না হয় সাক্ষী নিয়ে আসবো। তো আজকে যেহেতু আসছি, তো কাজী সাহেব ওইভাবেই একটা লোক ডাইকে নিয়ে এসে আমাদের বিয়েটা ওইভাবেই পড়ায় দেয় এখানে। যে মুহূর্তে কাজী সাহেব বিয়েটা পড়াইতেছিল, তখন আমার ওয়াইফ আখি
আপনি কি কাজীকে বলেছেন যে আপনি একটা বিবাহিত অলরেডি? না, এটা কাজে তাহলে তো বিয়ে হবেই না, তাহলে মানে বিয়ে হয় কেমনে আসলে? তখন ওইদিকে আখি আবার ওই সময়টাতে প্রচুর পরিমাণে ফোন দিতেছে আমার। মানে আমি একটা জিনিস দেখছি ওর ভিতরে, আমি যখনই কোনো কোনো একটা কিছু করেন ও আপনাকে মেমোরি করে বা রিকল করে, রাইট? হ্যাঁ, এর আগে যখন অ্যারেস্ট হইলাম ওই বাসাতে যখন হ্যান্ডকাপ লাগাইছে তখন আমি ফোন বের করে দেখি যে ওর ফোন আসতেছে বারবার। তখন ওই অবস্থাতে মানে আমি কথা বলতে পারতেছিলাম না, যেটা বিষয়টা তো আমি মনে মনে জানি, আবার মৌ কিন্তু জানতো, কিন্তু আমি ওকেও শেয়ার করি নাই যেভাবে আখি ফোন দিতেছে আমাকে। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে যে পুস্তকালয় যে মার্কেটটা আছে এখানে জোরানে, ওখানে যে ওকে আমি একটা গোল্ডেন রিং দিই 12,000 টাকা দিয়ে। তখন তো টাকা আছে আমার কাছে, 5 লক্ষ টাকা কাবিনে ওইখানে কাজী সাপড়ে দিই 10,500 টাকা। এখানে আমার 20-30 হাজার টাকা ওকে। ওই দিন আমরা আবার হোটেলেও থাকি, গেস্ট হাউসে। তো এভাবে আমার টাকাগুলি ওইখানে প্রায় সব মিলে দেখা গেছে যে 70,000 টাকা আমি ভেঙে ফেলছি। বাসায় আছে 15,000 আর আমার সাথে আছে 15,000 টাকার মতো। তখন মানে যখন টাকা আমার শেষ হতেছে তখন আমার একটা জিনিস ভালো লাগতেছে, মানে এটা করতেছি না যে আমি তো চাকরি তো আছে, আমি তো টাকা ইনকাম হইতে আছে, আমি এটা পরে ম্যানেজ করে নেবো। তখন এটাই কাজ করছে আমার মাথায়। বিয়ের পরের দিন আমি বাসায় গেছি, এটা 2013 ফেব্রুয়ারির 16 তারিখে সম্ভবত, 15-16 তারিখে। তো 14 তারিখে আমাদের বিয়ে হয়েছে। তো বাসায় যাওয়ার পরে বাসায় যাওয়া তখন যে আখি কান্নাকাটি করতেছে, তুমি কান্নাকাটি করতেছে কেন? তখন বলতেছে যে আমার যদি শরীর কেমন কেমন লাগতেছে, আমি কিছু খেতে পারতেছি না। তো পাশের রুমের আরেক ভাই বলতেছে, হ্যাঁ তোমার তো এটা ভালো লক্ষণ না, তোমার তো সম্ভবত তুমি সন্তান সম্ভব। এটা কে মানে আখির আপনার প্রথম স্ত্রী? হ্যাঁ, এটা আমার বিয়ের পরের দিন আমি জানতে পারি যে সে যে প্রেগনেন্ট আর কি। তখন এটা নিজে নিজে বুঝতেছি যে আমি এটা কি করলাম। এদিকে আমার এই স্ত্রীর আমার সন্তান, আবার ওইদিকে আমি আরেকজনকে বিয়ে করে ফেললাম, মানে আমি আফসোসও করি আবার এদিকেও টানও থাকে। নিজে নিজে এটা আফসোসও করি আবার টানও থাকে। তখন এখানেও ঢাকা যাওয়া আসা করি, ওইখানে চাকরি করতেছি, ওকেও সময় দিতেছি। তো মার্চ এদিকে আমার টাকাও কিন্তু প্রায় শেষ। তখন ও আমাকে বলতেছে যে দেখো বিয়ে হয়েছে, তার 10-15 দিন পরের কথা আর কি। ও বলতেছে যে দেখো বিয়ে হয়েছে, এখন আমি এইভাবে থাকতে পারবো না। মানে ও প্রায় সময় আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, মনে হয় কেন কান্নাকাটি করতেছো, আমি মরে যাবো, এই করবো সে করবো কেন। বলে যে আমার তো স্বপ্ন করে সারাক্ষণ ঝগড়া লাগে, ওরে ও আমার দেখতে পারে না, আমি ওরে দেখতে পারি না, আমি থাকবো না, তোমার কাছে নিয়ে যাও। আগে না হয় আমি এদিক সেদিক যাইতাম, আমার কাছে টাকা পয়সা থাকতো, চলতে পারতাম, এখন আমি চলি কেমনে চলবো? মানে তুমি না বলছো তোমার বাপের বাড়ি এখানে, তোমাদের টাকা পয়সা আছে, বাহির বিদেশ, তো একটা মেয়েকে একটা ফ্যামিলি 2-4 মাস বসায় তুমি খাওয়াতে পারে, আর তোমার যে টাকা পয়সা লাগে কাপড় চোপড় সেইগুলো তো আমি দিতেছি তোমাকে যখন যা লাগে। তো তুমি এখানে থাকো, আমি বাসা করবো। বলতেছে না যে আমার তুমি টাকা দাও, মিরপুরে একটা বাসা নিব, তুমি শুধু প্রতি সপ্তাহে আসবা, ওইখানে আমি আর আমার আপা থাকবো, ওই যে ওই আপাটা। তখন আমি চিন্তা করতেছি যে আপা তো খারাপ মানুষ, আমি টাকা দেবো, বাসা রাখবে, আপা থাকবে, আমি যখন না থাকবো তারা তো বাসায় ঝামেলা করবে। তখন তারপরে আমাকে টাকা দিচ্ছি 6,000 টাকা, বলতেছি যে বিকেল বেলা আমি বাসা অ্যাডভান্স দিতে আসবো। যাচ্ছি, ঠিক আছে। তো রাত্রে বলতেছে আমি বাসা দেখে আসছি, অ্যাডভান্স দিয়ে আসছি 3,000 টাকা। আচ্ছা ভালো করছে। বাসা কোথায়? বলতেছে রামপুরা। আচ্ছা ঠিক আছে, তো আপাকে আনার দরকার নাই, আমি যখন আসবো তখন ওই বাসায় তুমি আসবা, আমি তো বাসা ফুল সপ্তাহ তালা মারাই থাকবে, সমস্যা নেই, বন্ধ থাকবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো এটা ফেব্রুয়ারি মাস শেষের দিকে কথা। মার্চ মাসে আমার অফিসে সমস্যা হয়, ওদিকে আমার 15,000 টাকা ছিল, এটা আমি ওকে দিয়ে দিছি দিক থেকে, কোনো টাকা পয়সা নাই। তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি অফিস থেকে চাকরি রিজাইন করছি। আপনি? হ্যাঁ। বিয়ে করলেন, বাচ্চাও আসতেছে। হ্যাঁ, এটা 1 মাসের মধ্যে এই কাহিনীটা সবগুলো একই সাথে করতেছে। চাকরিতে রিজাইনও করলেন? হ্যাঁ, চাকরিতে রিজাইন করছে। তখন বাসায় যায়, আমি আমার ওয়াইফকে বুঝতে দিই না, আখিকে বুঝতে দিই না যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। বললাম যে আমার কিছুদিন ঢাকা থাকতে হবে। তো বাসায় এই জন্যই থাকতেছি না যে অফিস না গেলে তোমার জিজ্ঞেস করবে যে ভাই আপনি অফিসে যান না কেন। তো চিন্তা করলাম যেহেতু আমার ঢাকা বাসা আছে, তো আমি ওইখানে যাই কিছুদিন থাকি। তো এর মধ্যে আমি আরো 8-10,000 টাকা হাওলাত করে নিয়ে আসলাম এক লোকের কাছ থেকে, যেভাবে টাকা দেন পরে আপনাকে দেখতেছি। তো আমাকে টাকা দিচ্ছি, ভালো সম্পর্ক ছিল ওইখানে। সে টাকা দেওয়ার পরে আমি সোজা ওকে বললাম যে আমি তো বাসায় আসতেছি, তুমি না বাসায় রাখছো, তো এই আজকে চলে আসতে হবে, আমার তো চাকরি ছেড়ে দিচ্ছি আমি। তো আমি বলতেছি কোনো সমস্যা নেই, তুমি চলে আসো। আমার আচ্ছা ঠিক আছে, আমি চলে আসতেছি। আসার পরে আমি আয়সা দেখি আমার বলতেছি যে তুমি, আমি বললাম যে কোথায় আসবো? বলতেছি যাত্রাবাড়ি। আমি যাত্রাবাড়ি কেন? বাসায় রামপুরায়। আমি যাত্রাবাড়ি কেন আসবো? বলতেছে যে না ওইখানে বাসা তো রাখি নাই। রাখো নাই মানে? আচ্ছা আমি আসেনি, পরে কথা বলি। তো এখানে আসলাম, যাত্রাবাড়ি দেখা করলাম যে কি ব্যাপার,
টাকা দিলাম বাসা রাখার জন্য, এখন বলতেছে বাসা নাই। তখন মানে আমি হাসতেছি আর কথা বলতেছি ওর সাথে। তো বলতেছে যে টাকা দিছো, টাকা তো আমার আব্বুকে দিচ্ছি। আমার টাকা তোমার আব্বুকে দিচ্ছো মানে? বলতেছে যে 6,000 টাকা আব্বু আমার কাছে দেখছে, দেখে মনে করছে এটা আমার টাকা, নিয়ে গেছে। বললাম তোমার আব্বু টাকা নিয়ে গেছে? বুঝতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি হেসে দিছি। এখন তো বাসা লাগবে, বাসা কি করবা? আমি তো কিছুদিন থাকবো এখানে, 1-2 সপ্তাহ থাকবো। আমি বলতেছে যে বাসা নেওয়া যাবে। তখন সে মৌচাকে আমাকে যাত্রাবাড়িতে বসায় রেখে মৌচাকে যায় একটা বাসা রাখছে ওখানে। তো বিকাল পর্যন্ত আমি এখানে ওয়েট করছি। ওদিক থেকে তো আমার ওয়াইফ ফোন দেয় আমাকে, তুমি কোথায়? ওকে বলি যে আমি ঢাকায় কাজে আছি। মানে দিনের মধ্যে 3-4 বার আমাকে ফোন দিয়ে খাইলাম কিনা, নাস্তা করলাম কিনা, কি করতেছি। তো আমি বরাবরই আমাকে ফোন দিতেছি আর আমি ওর সাথে মিথ্যা কথা বলা শুরু করছি আর কি, যে আমি এই করতেছি সেই করতেছি। তখন ওই দিক থেকে বিকেলবেলা বাসায় যাই উঠলাম। বাসায় ওঠার পরে আমার কাছে আরো কিছু টাকা ছিল, 5-7 হাজার টাকা দিয়ে মানে বাসার কিছু আসবাবপত্র এগুলি কিনে নিয়ে আসলাম। তো রাত্রে ও আর আমি একসাথে যখনই একসাথে রাত্রিতে থাকা হয়েছে, আমরা কখনো এবার ছাড়া থাকতে পারিনি। বানিতেন? হ্যাঁ, এটা আমাদের লাগতো, এটা না থাকলে ঝগড়া হতো। তখন আমি বললাম যে আচ্ছা এখন তো চাকরি ছেড়ে দিচ্ছে, এখন কি করা যায়? তখন ওই দিন যেদিন বাসায় আসছি, ওই দিন আবার ওর আপা বা আমাদের বাসায় গেছে যায় প্রায় 40-45 পিস এবার দিয়ে আসছে। এগুলো তোমাদের কাছে রাখো। তখন আমি আবার মুখে বলতেছি তুমি এগুলি কেন রাখো? খাও ঠিক আছে, 2-4 পিস আমরা খাইতে পারি, কিন্তু এতগুলি রেখা কি লাভ? এগুলি কেন রাখো? টাকা দিতে হবে না? বলতেছে না, তুমি বুঝবে না এটা। তখন আমি তাদের এলাকায় থাকি, খুব দুর্দান্ত শহর ছিল, মানে দেখতে অনেক বড় সড়ো। মানে এটা আমি তার রূপটা পরে বুঝতে পারছি আর কি ধীরে ধীরে। তখন আমি বলতেছে তুমি এটা বুঝবে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বুঝবো না, তুমি খাওয়াই বলে রেখে দাও, বলে সমস্যা না, খেতে পারবো। তো এবার আমি 1 সপ্তাহ রয়ে গেলাম একাধারে। তখন ওইদিকে আমার যে আখি প্রথম wife, সে তো বারবার প্রতি রাত্রে কান্নাকাটি করে ফোন দিয়ে। তখন আমি মাঝে মধ্যে বাসা থেকে বের হয়ে যাই, ওর সাথে কথা বলি যে তুমি চিন্তা করো না, আমি আসতেছি, সে আসতেছি, মানে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে ওকে আমি বুঝাই। বাসা থেকে বেরোতে হতো কেন? কারণ আপনার স্ত্রী তো জানতো, মানে দ্বিতীয় স্ত্রী তো জানতো যে আপনার প্রথম স্ত্রী আছে, ওর সামনেই বলতেন। হ্যাঁ না, তারপরে আমার কথা বলে আমি মানে ওকে যে ওরা তো বলছি যে আসছে ওর কাছে আমি যাবো না, কিন্তু ও বলতেছে যে ওকে রাইখা তুমি এখানে থাকো, মানে প্রথম স্ত্রীকে ছেড়ে এখানে থাকো। হ্যাঁ, পরে ওই চাপটা আমাকে দেয়। কেবল তো শুরু। হ্যাঁ বলেন, তারপর? ওই চাপটা আমাকে আস্তে আস্তে দিতেছে যে ওর সাথে কথা এখন সে আর সহ্য করতে পারে না বিয়ে হওয়ার পরে। তখন আমি ওর সাথে বাইরে যাই, মিথ্যা কথা মানে কথা বলতে থাকি যে আমি আজকে না কালকে আসবো। তো 1 সপ্তাহ পর আবার গেলাম বাসায়, শুক্রপুরে আমি যেখানে থাকতাম। যাওয়ার পরে তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো ও এখানে বসে আমি সব টাকা খরচ করে ফেলছি। তো ওকে বললাম যে আমার টাকা লাগবে, কিছু টাকা দাও। তো আমাকে বলতেছে যে টাকা তো নাই, টাকা আমি কোথেকে দিব? তো আমি বললাম যে আমি তোমাকে এত এত টাকা পয়সা দিলাম যখন চাইলাম, এখন আজকে আমি তোমাকে হঠাৎ করে বললাম 500 টাকা দাও, তুমি আমাকে এটা দিতে পারবো না, বুঝলাম না বিষয়টা। তখন সে আমার বলতেছে যে বুঝবা কেমনি, যখন খাও তখন তো খেয়াল থাকে না, এখন টাকা নাই, এখন আমার বলতেছে টাকা দেওয়ার জন্য। আচ্ছা দেখি। তো বাসা থেকে আমাকে বলছে তুমি এখানে থাকো। ও এর ভিতর থেকে 1 সপ্তাহ এখানে থাকার পরে যেদিন আমি চলে যাবো, এর আগের দিন বলতেছে আমার বাসা থেকে এই আমার ছোট ভাই আছে, আরেকটা মেহমান আসবে সাথে। বললাম যে মেহমান? বলতেছে আমার বোনের 2টা মেয়ে আসবে আর আমার ভাই আসবে, সাথে আরেকটা মেহমান আসবে। আমি বললাম যে মেহমান মানে বুঝি নাই, মেহমানকে আসলে দেখবা। তো বাসায় বসে রয়েছি আমি। তো সকালবেলা আসছে, এবার সাথে আসার পর দেখি যে ছোট ছোট 4টা বাচ্চা আসছে। একটা বাচ্চা 12 বছর বয়স হবে, ছেলে, আর একটা ছেলে 7 বছর, আর 2টা মেয়ে 4 বছর এরকম হবে, পিচ্ছি পিচ্ছি একদম। তো আমি বললাম যে কারা, পরিচয় করে দিতেছে। এর মধ্যে একটা ওর ছেলে আমাকে পরিচয় করে দিতেছে যে এটা আমার ছেলে। এবং বাচ্চাদের সামনে তো খারাপ আচরণ করাটা যায় না, তখন আমার কিছু বলি নাই, ছেলে। তখন ওই ছেলেটা আমার আমাকে আব্বু ডাকতেছে, আব্বু কেমন আছে? কার ছেলে? মোয়ার ছেলে। মোয়ার একটা ছেলে আছে, সেটা গোপন। মানে এটা সে গোপন করেছে? হ্যাঁ। গোপন মানে কি, বিয়ে তো গোপন করেছে বোধহয়? না, ওটা গোপন করছে। বাচ্চার কতটুকু বয়স? ছোট না? ছেলেটার 6 বছর বয়স। তারপর হচ্ছে বাদন। তখন আমি কিচ্ছু বললাম না, আমি ছেলেটাকে বাচ্চাদের সাথে ভালো আচরণ করলাম, কথা বললাম, তাদেরকে বাইরে নিয়ে অনেক কিছু কিনে দিচ্ছি, খাবার কিনে। যখন বাসায় চলে যাওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে এখানে বসো। তো ও মানে কিরকম একটা ভয় পাইতেছে আমাকে। তো আমি বলতেছি যে সবকিছু বলতে পারলাম, আমি তোমার এত বড় একটা সমস্যা জানি, তোমাকে যদি একটা খারাপ রাস্তা থাকে আমি বিয়ে করতে পারি, তাহলে তোমার একটা ছেলে আছে, এটা তুমি গোপন কেন করছিলা? আগে একটা বিয়ে হয়েছে, সেটাও তুমি গোপন করেছো? বিয়ে হয়েছে, ছেলে আছে, এটা কেন গোপন করলা?
মানে সত্য কথা বললে হয়তো আমি কিছু বলতাম না, কিন্তু এটা একটা কষ্ট তুমি দিয়ে আমাকে কেন দিলা। তো বলতেছে যে এটা আমাকে আমি নিজে বলি নাই, আমার আপা আমাকে বলছিল যে এটা জানাইলে হয়তো বিয়েটা করবা না তুমি। বললাম যে বাহ, আমার দুর্বলতার সুযোগ তুমি নিচ্ছ, আমি বিয়ে করছি এটা শেয়ার করছি, কিন্তু তুমি বিয়ে করছো এটা তুমি আমাকে কেন বলো নাই। আচ্ছা যাক, আমি 1 সপ্তাহ ধরে এখানে থাকলাম, এবার আমি গাজীপুরে যাব, পরে বিকেলবেলা আমার টাকা লাগবে। তো সে আমাকে না 300 না কত টাকা দিল। গাজীপুরে গেলাম, আমার কাছে টাকা নেই, বাড়িতে যাব। তো আখি আবার জিজ্ঞেস করতেছে তুমি 7 দিন পরে এইভাবে আসলা, তোমার চেহারা এত সুন্দর, চেহারা ফুলের মতো চেহারা, তোমার দেখে তো মনে হইতেছে তুমি কিছু খাও। বললাম যে না, ইয়াবা খেলে চেহারাটা হয়ে যায়। হ্যাঁ, তোমার চেহারা এরকম হয়ে যেতেছে, স্বাস্থ্য শুকিয়ে যেতেছে, তুমি প্রচুর পরিমাণে সিগারেট খেতেছো, ঠিক মতো কথা বলতে বললে তোমার চোখ নাক মুখ কিরকম একটা খুন খুন নেশা দেখা যায় তোমার শরীরে, এরকম কেন? আমি বললাম যে না এমনিতেই অগ্ন থাকি। তো বলতেছে যে না তুমি কিছু একটা খাও, এটা মানে বলো তুমি। সে খুব বিশেষ করে বলতেছে যে প্লিজ তুমি বলো আমার কিরকম লাগতেছে, এমনি আমি তোমার নিয়ে ভয় করি। তো বললাম যে প্রায় আমি এটা মিথ্যে কথা বলছি, দেখো আমি 2-4 দিনের ড্রিঙ্কস করছি, এই জন্য এরকম লাগতেছে। আমি বলতেছে যে আমার মাথা সে বলো তোমার সন্তান আমার পেটে, হ্যাঁ তুমি আমার শরীর সে অদা করো যেগুলি আর খাবা না। তখন আমি এটা করতে চাই না, যে অদাটা আমি করবো না, যে আমি এগুলি খাবো না। আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি খাবো না, শরীর সে কথা বলবো না আমি। পরে যাই হোক, আমি তো টাকা নাই, বাসায় থাকতেছি। বলতেছে অফিসে যাবে না, বললাম যে না 3 দিনের ছুটি নিয়ে আসছি, 3 দিন বাসায় ঘুমাইতেছি। কারণ ঢাকাতে যখন আমি এখানে 7 দিন থেকে গেলাম, এখানে রান্না বান্না হয় না, আমরা বাহির থেকে খাবার নিয়ে আসতাম, তো নিজে খুব ক্লান্ত। আবার এখানে আরেকটা জিনিস করতো, আমার বাসায় বাহির থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে আসতো, তার পূর্বে পরিচিত যারা নিয়ে আসতো, মানে ওরা আলাদা সময় কাটাইতো। রাত্রে ও দেখা গেছে সকালবেলা ওদের কাছ থেকে 1000 টাকা 2000 টাকা করে রাখতো রুম ভাড়া। তো আমি আবার ওদিকে খেয়াল দিই না, বিষয়টা আমি তখন বুঝতেও পারি না, আমি সেমনি আড্ডা দেয় এসা। তখন ওই যে টাকাগুলো দেয়া, ওটার ফ্যামিলিতে টাকাগুলো দেয় আর কি। তখন আমি বাসায় যাওয়ার পরে আমার ফোন দিছি যে 3 দিন হয়ে গেল এখন আসো না কেন, রাজশাহী থেকে আমাদের মেহমান আসবে, তোমার তো বাসায় থাকতে হবে, কারণ বাড়িওয়ালা সমস্যা করবে, বন্ধু বান্ধব নিয়ে আসলে তুমি বাসায় না থাকলে একটা সমস্যা। আমি ঠিক আছে আমি আসবো, আমার কাছে টাকা নেই। বলছে তুমি টাকা নাই, টাকা ম্যানেজ করে নিয়ে আসো। তখন আমি আমার বউয়ের একটা চেন ছিল, মানে শোকেসের ভিতরে রাখা, মানে আখির প্রথম বউয়ের চেন, আখির একটা চেন ছিল। তখন আমি চিন্তা করলাম যে চেনটা নিয়ে যাই, পরে আমি 1 সপ্তাহ পরে আমি আবার টাকা ম্যানেজ করে চেনটা আমি দিয়ে দেবো। তো চেনটা আমি না 15,000 টাকা চেনটা বিক্রি করে দিচ্ছি। পরে 15,000 টাকা বিক্রি করে দিয়ে ঢাকায় আসছি। আমি আবার আমাকে বলে আসছি আমি ঢাকায় যেতেছি, এখন থেকে আমি ঢাকায় অফিস করবো। তাই সেখানে এই যে বাসা ভাড়া যাবতীয় খরচ সবকিছু আমি দিই। আমার কাছ থেকে টাকা নেয় ঠিক আছে, কিন্তু টাকা নেওয়ার পরে টাকা আর থাকে না। মানে দেখা গেল যে আমি বললাম যে তুমি এবার কত টাকা আনছো, বলতো 2,000 টাকা নিয়ে এসছি। তো 5,000 টাকা দিলাম, আরো 3,000 টাকা। তখনও মনে একটু খারাপ ব্যবহার করতো। তখন আমার কিরকম একটা সন্দেহ হতে লাগলো যে ওর যদি সমস্যা নাই থাকবে, ও টাকার হিসাব দিতে পারে না কেন। আমি বললাম যে এই যে লোকজন তুমি বাসায় নিয়ে আসো, আমি না থাকা সত্ত্বেও, ছেলেরা আসে মেয়েরা আসে, এগুলি কেন আনো, তুমি নিজে কিছু করো। বলতেছে না, এটা বললে সে আমার সাথে ঝগড়া করে যে তুমি আমাকে অবিশ্বাস করো না, আমি এই করবো সেই করবো। অবিশ্বাস না, তুমি তাহলে এই কাজটা কেন করতেছো? তোমাকে আমি ওই রাস্তা থেকে নিয়ে আসলাম, এখন যদি ওই রাস্তার লোকজনের সাথে আমার উঠা বসা চলতে হয়, তাহলে লাভটা হলো কি? আমি নিজেও তো ওই পথে নেমে গেলাম, তো এটা বন্ধ করে দাও। বলতেছে এটা বন্ধ হবে না। বন্ধ হবে না মানে এটা বন্ধ হবে না কেন? বন্ধ হবে না বলতেছে এমনিতেই। তখন বলছি ঠিক আছে। তখন আমি তার এলাকায়, তখন আমি তাকে কিছু বলি না, কারণ মৌচাটা তো তার এলাকায়, চিটাং রোড মৌচাক পাশাপাশি। তখন তো বলতেছে যে তুমি আমার কিছু বললে আমি আব্বুরে নিয়ে আসবো, আব্বু এই করবে সে করবে, মানে বিভিন্ন সময় বয়টই দেখায় তো আমারে। তো কিন্তু এই যে বাসায় বসে আবার মানে গাঁজা এগুলি মানে পুরা দমে সে প্রতিদিন ম্যানেজ করতো। তখন বলতো যে তোমার তো এখন হাত খালি, তোমার তো তেমন টাকা পয়সা থাকে না, তো আমি আনি তুমি থাকো, এখন আর তোমার দিকে যাওয়ার দরকার নাই। ওইদিকে আমার ওয়াইফ তো বাসায় কান্নাকাটি করে, আমার বোনে ওর বড় আপা ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে বাসায় তো আখের চেন নাই, তুমি কি চেন দেখছো? বললাম যে না আমি তো চেন দেখি নাই। ওর চেন কি হয়েছে? বলতেছে চেন পাইতেছে না, কান্নাকাটি করতেছে, ওইদিকে তুমি নাই, ও স্বপ্ন দেখছি তুমি বিয়ে করছো, কান্নাকাটি করতেছে, তুমি আসো। আমি বলতেছি যে আসবো, আমি 2-4 দিনের ভিতরে আসবো। তারপরে বাসায় রয়ে গেলাম, আখির সাথে কথা বললাম যে দেখো চেন যাওয়ার তো গেছে, আমি তো বেঁচে আছি, আমি চেন দিবো তোমার, এনে সমস্যা নেই, যা কান্নাকাটি করে না, যেহেতু হারাইছে অথবা কেউ নিয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা বলো না। তো ও আমার কথা শুনতো সবসময়। আচ্ছা তুমি যেহেতু বলছো আমি মেনে গেলাম, আর কিছু বলবো না। এবং বুঝতেই পাচ্ছেন যে আসলে শেষটা খুব সুমধুর কিছু না, তবে বিটার টেস্ট
অফ দ্য রিয়েলিটি, যেটা বলে যে সত্যের যে তেতো স্বাদ, সেই স্বাদটা আমরা পাবো কিছুক্ষণের মধ্যে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জাহা বলিব সত্য বলিবোধে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। কথা এবারে মামুনের কাছে ফিরছে। জি, স্বপ্ন দেখলো, আপনাকে ফিরে আসার কথা বলছি, বিয়ে করেছে, এটা স্বপ্ন দেখেছে, তারপর তার 3-4 দিন পরে আসতেছি, তো ওই অবস্থায় আমি বাসাতে থাকি। তো তারপরের দিন বলতেছে যে তোমাদের না এখানে বাসা আছে, তো আমার তখন টাকা লাগবে, হয়তো টাকা নেই, আমি তোমাকে যে গোল্ডেনের আংটিটা দিচ্ছিলাম তুমি ওটা দাও, আমি ওটা হয়তো বন্ধক রেখে তোমার কিছু টাকা লাগবে, আমার টাকা দিতে হবে তুমি। তো বলতেছে যে গোল্ডেনের আংটিটা তো আমার কাছে নাই, ওটা আমার বোনে নিয়ে বসে গেছে বেড়াতে। তোমাকে আমি আংটি দিলাম, 3-4 দিন জিজ্ঞেস করতেছি, কালকে জিজ্ঞেস করলাম আংটি কোথায়, এখন বলে যে বরিশাল নিয়ে গেছে। মানে এটা বলতেছে আংটি পাইবা না, তুমি বিয়েতে একটা আংটি দিচ্ছ, এখন আবার আংটি চাইতেছো তোমার সমস্যা দেখে। হ্যাঁ, মানে ওটা অনেক খারাপ চোখে দেখতেছে আর কি, যে আমি খুব খারাপ, শেষ পর্যন্ত বউয়ের আংটি চাইতেছি। তো আমি কিছু বলি নেই। পরের দিন বিকেলবেলা বললাম যে তোমাকে আমি বললাম যে টাকা দেওয়ার জন্য আমি গাজীপুরে যাবো, ওদিকে তো ফ্যামিলিতে আখির ওইখানে বাজার সদাই নাই, ও তো খুব হিসাবে মেয়ে, মানে আঁকিয়ে থাকতো। তখন আমার কেমন যেন এরকম লাগতো মাঝে মধ্যে। ও আবার সকালবেলা আমাকে বাসায় রেখে চলে যেত, যে আমার বাসায় সারাদিন ফ্যামিলির লোকজনের সাথে আমি কথা বলবো। তখন আমি জিজ্ঞেস করতাম যে কি কথা বলো ফ্যামিলির সাথে, আমি এখানে ঢাকা থেকে একা একা থাকি, তুমি চলে যাবো? মানে বলতেছে যে না তুমি থাকো, আমি সন্ধ্যায় আসবো। ও আমাকে বাসায় রেখা সকালে বেরোলে রাত্রে আসতো। তখন আমি আর ফোন দিতাম কিছুক্ষণ পর পর, হ্যাঁ, যে ও কোথায়। তখন ওকে ফোন দিলে বাদনে ফোন দিল, বাদনটাকে বাদন ওর ছেলে। আচ্ছা আচ্ছা। তখন বলতাম যে তোমার আম্মু কোথায়, বলতেছে আম্মু ঘুমাইতেছে। তো ও জানতো যে ও ঘুমাইলে আমি কখনো ওকে ডাকতাম না, যে ঘুমাইতেছে, আচ্ছা ঠিক আছে ঘুমাক, উঠলে করো। তখন আস্তে আস্তে কি প্রতিদিন ঘুমাই কেমনি। তখন বাসায় আসছে, পরের দিন এসে বললাম যে তুমি বাসায় গেলে শুধু ঘুমাও, বলতেছে আজকে সারাদিন বাসায় থাকতে হবে, পরে আমি তোমাকে নিয়ে আমাদের বাসায় যাবো। তো বলতেছে যে আমার ফোনটা ভাঙিয়ে ফেলছি, তোমার ফোনটা আমাকে দাও। মানে একটা অন্য ফোন নিয়ে আসছে, তো আমার একটা সেট ছিল, ওই সেটটাকে দিচ্ছি যে ঠিক আছে তুমি যাও বাসায়, বিকেলে চলে এসো। রাত্রে 11টা বাজে, ও আসতেছে না। তো আমি রাস্তার পাশে দাঁড়ায় বারবার, মানে তখন আমার কাছে টাকা নাই, সারাদিনই দুপুরে খাওয়া হয় নাই, ক্ষুধার্ত, আমি ফোন দিতেছি, ও আসতেছে না। রাত্রে 11টা যখন বাজায় তখন আমি মেন রোডের পাশে বসে রয়েছি, যে ও বলছে ওদের বাসার রাস্তা এটা, আসলে তো ওদিক দিয়ে আসবে, আমি রাস্তায় বসে রয়েছি। তখন দেখি যে একটা মোটর সাইকেলে করে আরেকটা লোকের পিছনে ও যাত্রাবাড়ির দিকে থেকে যেতেছে, প্রায় পোস্ট অফিসে যা নামছে। তখন আমি দেখি কি ব্যাপার, ও গেছে বাসায়, এখন এদিক থেকে আসলো কেন, মোটর সাইকেল এটাকে। তখন আমি অনেক কিছু না বলে বাসায় চলে গেছি। বাসায় রাস্তার কাছে ছিল, তখন ও রুমে ঢুকতে আমি দরজাটা ভিতর থেকে খুলছি, তো বুঝতে পারিনি। ভিতরে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে গাড়িতে যে লোকটা আসছে লোকটাকে। তখন আমার বলতেছে যে লোকটাকে, মানে তখন ও তো বুঝতে পারছি যে আমি ওকে দেখে ফেললাম যে একজনের সাথে আসছে। তখন বলতেছে লোকটা তোর বাপ, এমন একটা উত্তরটা দিচ্ছে আমাকে। তো এই উত্তরটা দেওয়ার পরে আমার অনেক রাগ হচ্ছে, তখন আমি অনেক মারধর করি। তখন মারধর করার পরে ও আমার শার্ট মারছি, ও বাসা থেকে আমাকে নিয়ে বের হয়ে গেছে। আপনাকে নিয়ে বের হচ্ছে? হ্যাঁ, নিয়ে আমার ওর হাত আমার কলারের মধ্যে ধরা, শার্টের মধ্যে। তখন তো আমি অবাক হয়ে গেলাম, যে তখন আমি এটা বেশি মিস করতেছি, যে আমি সবচেয়ে বেশি এটাই খারাপ লাগছে যে আমি আমার এত ভালো সুন্দর একটা বউ রেখে আমি কার জন্য কি করলাম, আজকে সে আমার কলা পর্যন্ত ধরছে। জীবনে কোনো সময় কখনো এত আঘাত, শরীরে আঘাত খাইনি আমি কখনো, যদিও দারিদ্রতা কষ্ট করছি, না খেয়ে গেছি অনেক সময়, কিন্তু এই আঘাতটা আমি কখনো পাই। যেটাই বলছিলাম একটু আগে, যে বিটার টেস্ট অফ ট্রুথ। বলুন তারপর। তারপরে আপনাকে নিয়ে গেছে রাস্তায়, ওই লোকটা ওই রাস্তার পাশে নিয়ে গেছে। তখন তাৎক্ষণিক ওইখানে একটা প্রশাসনের গাড়ি এসে থামছে, ওনার এখানে ডিউটি ছিল সম্ভবত। তখন ওরা আমার এই অবস্থা দেখে জিজ্ঞেস করতেছে আপনারা কে, এত রাত রাস্তায় এগুলো করতেছেন? তো পৌঁছে দিচ্ছে স্বামী। ও মানে উল্টা পাল্টা কথা বলতেছে, যে ও এ করে সে করে, হ্যাঁ আমার দেখে না, টাকা পয়সা দেয় না, এই জন্য আর আমি
সাথে আমার ঝগড়া হইতেছে। তখন আমার বলতেছে আপনি বাসায় চলে যান। তখন আমার বলতেছে যে এই তুমি বাসায় যাও, আমি আসতেছি। তখন আমি বাসায় চলে গেলাম। ও আমাকে বাসায় পাঠিয়ে দিয়া ও তো নেই, ওই যে ফোনটা এর মধ্যে যখন ঝগড়া করছি ও আমার ফোনটা কিন্তু ভেঙে ফেলাইছে। তো আমি বললাম যে 2,500 টাকা একটা সেট কিনলাম, তুমি এটা ভেঙে ফেল না। আসার দিচ্ছি তখন টাচ চিপ তো ভেঙে গেছে। তখন আমার কাছে ফোনও না, এখন আমি ফোনও দিতে পারি না। কারণ সারা রাত্রি তো আমি ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছি যে কি করলাম, এরকম একটা মানুষকে রেখে, এরকম একটা মানুষ যে আজকে আমাকে হাত ধরলো, সারা রাত্রি যখন আমাকে বাসায় রেখে চলে গেল। পরের দিন তখন রোজার ঈদ, তার 2 দিন পর, তখন ঈদের আগের দিন সে আমাকে বলতেছে তুমি বাড়িতে চলে যাও, আমি বাসায় থাকবো। আপনি ওখানেই ছিলেন? হ্যাঁ আমি একা একা? হ্যাঁ একা একা ছিলাম। রাত্রে তো পরদিন সকালেও আসছে। আপনার অনেক পেনাল্টি হওয়া উচিত। আমি গল্পটা যখন শুনছিলাম আমার লিসনাররা এই কথাগুলি লিখছেন ফেসবুকে, কিন্তু আমরা যা গেস করি তার চেয়ে অনেক বেশি পেনাল্টি উপরওয়ালা দেন কিংবা তিনি ক্ষমা করে দেন। আসলে কি হয়েছে সেটাই সাংবাদিক অপেক্ষা করছে। এই বিষয়গুলো যেগুলো আপনি আজকে কনফেস করছেন বলছেন, সেগুলো কি আপনার স্ত্রী জানে? আপনার প্রথম স্ত্রী জানে? পুরোপুরি জানে। রিয়াকশনটা কি ছিল সেটা আপনাদেরকে জানাবো প্রিয় শ্রোতা, একটু অপেক্ষা করুন। বলুন তারপরে বলতে তুমি বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে চলে যাই, তুমি থাকো। আখি তো প্রেগনেন্ট, সময় তো চলে কাছাকাছি চলে আসতেছে, 5-6 মাস হয়ে গেছে। তখন আমি গেলাম বাসায় সব পরে, তখন রাত্রে যা বাসায় গেলাম, তখন আখি তো আমাকে দেখে কান্নাকাটি করতেছে, তোমার স্বাস্থ্য চাই কি অবস্থা, কি হয়েছে, তুমি কিসের চাকরি করো, কি করছো তুমি বুঝতেছি না, তোমার কাছে টাকা নেই, চাকরি করলে কাজ করলে তো টাকা থাকতো। পরদিন সকালবেলা 500 টাকা দিল, মাংস নিয়ে আসো। মাংস নিয়ে আসলাম, ঈদের দিন আমাদের ভালোই কাটলো। আমার সাথে আমাদের কথা হয়নি, ফোনটা নষ্ট হওয়াকে বলছি যে ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু পর্যন্ত আমি ঢাকা যাবো, নতুন একটা চাকরি নিতেছি, টাকা লাগবে, আর নতুন একটা ফোন লাগবে, আমার তো ফোন নষ্ট হয়ে গেছে। তোমার একজনের উপর ছিল আখির উপরটা বিক্রি করলেন। তো বলতেছে যে আমার তখন কিছু নাই, উপরটা নিয়ে নাও, তুমি এটা বিক্রি করে যে টাকা হয় একটা ফোন ঠিক করে না হয় কিনো। তখন ফোন না কিনা আমি ফোন দেশের থেকে যাই কিনছি, ফোনে টাকা না দিয়া ওইখান থেকে আমার ভাইয়ের কাছে কিনেছি ফোন। এই টাকা আমি আবার চলে গেছি আমার কাছে, এসে আবার ওইখানে বাসা ভাড়া দিলাম, ওইখানে আবার 2-4 দিন থাকলাম। ওই ইয়াবা চলতেছে, এগুলা ঝগড়াঝাটি এসব চলতেছে। হ্যাঁ, এদিকে এবার আখির সময় আসতেছে, বাচ্চা ডেলিভারি প্রসব হবে। তো বলতেছে যে এখন আমি কি করি, এখন টাকা পয়সা নেই, তুমি কি করবা? তো এর ভিতরে ওরা বলতেছে যে আরো টাকা লাগবে, 15,000 টাকা ঘুষ দিতে হবে, একটা ভালো চাকরি পেয়েছি। তো যে সমিতির যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো আমাকে আবার উঠাই দিচ্ছে। আমি এর মাঝখানে ঢাকায় আরেকবার এসে, প্রতিনিয়ত আবার আরেকবার এসে এই টাকাগুলো এখানে বসে করে দিয়া আবার আমি সই পড়ে গেলাম। যাই রুম সাইরা দিয়া জিনিসপত্র অন্য জায়গায় রাখা ওকে নিয়ে গেলাম আমাদের গ্রামের বাড়িতে। এটা গ্রামের বাড়িতে রেখে আসলাম, রেখে আসার পরে আমি তো এসে ঢাকায় সময় দিতেছি, ওর এখানে থাকি। তখন ওরে আমি আর কিছু বলি না, কারণ তখন আমি যে ড্রাগসের আসক্ত হয়ে গেলাম, তখন আমার এটা হলে ভালো লাগে। আমি অনেক কিছু বলি না, না বলে ও যে মেয়ে নিয়ে এখানে যায় সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়, যাওয়া আসা করে, আমি ওর সাথে যাওয়া আসা করি। তো এই টাকা দিয়া ওর ফ্যামিলি চলতেছে, ওটা কিন্তু আমি প্রকাশ করে পেয়েছি, আর এখানে আমাদের খরচটা চলতেছে। আর ওদিক দিয়ে আখিরে তো মিথ্যে কথা বলতে আসছি। যেদিন ডিসেম্বর মাসে 4 তারিখে আমার যে মেয়ে জন্ম হয়েছে আর কি, যে বাচ্চাটা মেয়ে জন্ম হয়েছে, তখন আমি ময়মনসিংহ গৌরীপুরে চলে গেছি, অনেক দূরে। ওই দিন ওইখানে এর মেয়ের একটা কাজে আমি ওইখানে গেছি, যে খুব ভালো একটা ক্লায়েন্ট আছে, তুমি ওর সাথে যোগাযোগ করে ওকে নিয়ে আসবা ঢাকা। মানে ততদিনে আপনারা এই মুভের সাথে আপনারা ক্লায়েন্টদেরকে মানে আপনি তখন মেনে নিয়েছেন। এটা কি তখন শুধু ক্লায়েন্টের সাথে শারীরিক সম্পর্ক ছিল নাকি ক্লায়েন্টকে ট্রাভেল ফেলতেন, কোনটা? ক্লায়েন্ট আসতো আর ও মেয়ে জোগাড় করে দিত। ও আচ্ছা, মানে এক ধরনের ব্রোকারি করতেন আপনারা? হ্যাঁ, ও নিজে ইনভলভ হতো না? না, নিজে মানে আপনার সামনে ইনভলভ হতো না, ও বাইরের পাশে কি হতো না সেটা তো আপনি জানেন না? ওটা আমি জানতাম না। ওকে, তো ওই রাত্রিতে আখির এখান থেকে ফোন দিয়েছে যে আপনি মেয়ে হয়েছে। তো যে মেয়ে হয়েছে খুশির কথা, আমি আবার কাঁদতে আছি যে আমার এই কষ্টের কথা তো শুধু আমি একাই জানি, এটা তো আর কেউ জানে না। এখন কি করি, ফ্যামিলিও জানতেছে না যে আমি এরকম ভাবে আমার লাইফটা, ভালো লাইফটা ছেড়ে দিয়ে একটা খারাপ লাইফে চলে আসছি। তো 1 সপ্তাহ পর বলছে আচ্ছা আজকে না কালকে আসতেছি, এরকম ভাবে 1 সপ্তাহ পর আমি আমার মেয়েকে দেখতে গেছি। ওকে, নেওয়ার পরে খুব ভালো একটা ফুটফুটে মেয়ে হয়েছে, মরিয়ম। তো দেখার পরে ওকে বাচ্চা মেয়েটাকে দেখে আদর যত্ন করে আমি আবার ঢাকা চলে আসছি। তো আমি বললাম যে কি আমার আরো কিছু টাকা লাগবে, আমি তো চলতে পারতেছি না, এখানে নতুন চাকরি, তো অবস্থায় মরিয়ম আসছে, নতুন মেহমান, তখন কি করা যায়? তো আগে তখন বললো যে কানের মধ্যে 2 জোড়া ঝুমকা ছিল,
ছিল, একটা বড় একটা ছোট। তো বলতেছে যে আমার ছোট ঝুমকাগুলি তুমি নিয়ে নাও, আমার সবকিছু তো তুমি যদি কষ্ট করো তাহলে তো আমার এগুলি দেওয়া লাগবে না, তুমি এটা নিয়ে নাও। এইটা করে আমি ঢাকা আসলাম, আসার পরে আবার মনের বাসায় রাত্রে আমি মনের বলে ফোনটা রাইখে বাইরে চলে গেছি, সিগারেট কিনতে নাকি সিগারেট খেতে বাইরে চলে গেছি, হাঁটতে হাঁটতে বাসায় লোকজন আছে, ফোনটা আমি রেখে আসছি। তখন আঁকি ফোন দিচ্ছে, এটা আমি আঁকি ফোন দিয়ে ফোন ধরছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি মৌ ফোন ধরেছে না কি মৌয়ের ফোন আঁকে ধরেছে, কোনটা? আঁকি আমার ফোন দিচ্ছে, আমার ফোনটা রিসিভ করেছে মৌ। আঁকি জিজ্ঞেস করতেছে যে আপনি কে? বলতেছে আমি কে, আমি যার ফোন হেরা জিগায় আমি কে। তো যে বাসার মানুষ ল্যাঙ্গুয়েজে কথা বলে, উত্তরটা ওই দিচ্ছে। তখন বাসা থেকে আসার পর বলতেছে যে আপনারা ফোন দিচ্ছিল, আমাকে ফোন দিচ্ছিল মানে কে ফোন দিচ্ছিল? আমার মুখের চেহারার অবস্থা দেখে মানে এতটাই গম্ভীর ছিল যে কোনো মানুষও মেরে ফেলতে পারে, এরকমই একটা সবসময় আমাদের কাজ করতো। হ্যাঁ, তো আমার কাছে আপনাকে ফোন দিচ্ছিল, আমাকে কে ফোন দিচ্ছিল? যে আকির ফোন। তখন আমি ঠকে গেলাম যে এখন আঁকিকে আমি কি বলি। তখন ওই আমি আসার আগে বলতেছে যে আমি আর সবকিছু তো আঁকি বলতেছে, আর মিথ্যে কথা বলবো না, আমি এতদিন ধরে এত কিছু কষ্ট করছি, আমার এরকম কিছু মনে হয়েছে তোমার ফোন পরিচিত ছাড়া কেউ ধরবে না, সত্য কথা বলো যে তুমি কি করছো। তখন বললাম যে আমি আসতেছি, আসে তোমাকে সব বলবো। তো 2 দিন পরে এখান থেকে আমি চলে গেছি। যাওয়ার পরে যাই খেয়ে বললাম যে দেখো আমি জানতাম না আমাকে এরকম ভাষা নিয়েছে, পরে বিয়ে হয়েছে, বিয়ে করে ফেলছি আমি। কিন্তু এখন ওরা কি করবো, তো ওরা আছে, কিন্তু আমার চাকরি নেই, আর আমার লাভটা তো এখন সরবেও না। ও জানতেছে যে আমার এখন আমার কাছে অনেক টাকা পয়সা আছে, সেও সরতেছে না। তখন তাকে আমি কান্নাকাটি করবো, তখন বলতেছে আচ্ছা যাও, তোমরা কোথায় বিয়ে করছো? তো বললাম যে বিয়ে এমন ভাবে মানে ওরা বলি না যে 5 লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছে। ওকে, যাই হোক, আপনি বলার পরে কি দাঁড়ালো আলটিমেটলি? ওকে মানে আঁকি কি সিদ্ধান্ত নিল সেটা আমাকে বলেন। আমাকে শুধু এটাই বলছে যে আমি তোমাকে এত ভালোবাসার পরে তুমি আমার সাথে যে এটা করছো, তোমাকে বলার কিছু নেই, নিজের কপালে নিজে এটা করার করছো, এখন দেখো তুমি কি করবো, আমি তোমাকে এই বিষয়ে কি বলবো। তখন ওদের বাড়ির থেকে আমি গাজীপুরে চলে আসলাম আঁকিকে নিয়ে, বাচ্চাটা সহ নিয়ে আসার পরে আবার এখানে এসে, তখন আমি তো চাকরি নাই, তখন আমি রাজমিস্ত্রি কাজ করি হেল্পার হিসেবে। ওকে, 8-10 দিন কাজ করে বাজার টাজার করতেছি, বাচ্চাকে সুযোগ টুজো দিতেছি, মানে দুজনকে আমি চলতেছি ভালো। তো আঁকি বলতেছে দেখো সব তো রোজগার করতেছে, দেখছো সংসার কিভাবে চলন করতেছে, আর এরকম করো না, তোমার আর ঢাকা যাওয়ার দরকার নেই, তোমার তো খুঁজে পাইবো না, তুমি আর যাও না, তোমার একটা মেয়ে হয়েছে, মেয়েটার দিকে চাই, এত সুন্দর একটা মেয়ে। তখন এর ভিতরে আবার মা আমাকে ফোন দেয়, তখন এটাও আমি আবার বলতে পারতেছি না। তখন ফোন দেয়, আমি আঁকিকে রেখে আবার মায়ের কাছে চলে আয়। তখন ও তো ওদিকে বাসায় খাবার নেই, কি করে? ও দেখা গেছে পাশের বাসায় একদিন মানুষের বাসা থেকে 2 বেলা খাবার চাইছে, এনে খাইছে ক্ষুধার জ্বালায়। আঁকি, হ্যাঁ, ওইটুকু আর আমি তো এদিকে ঢাকা ফোন দিলে বলে যে আজকে আসতেছে না, কালকে আসতেছে। আর আপনি ঢাকায় বসে বসে ইয়াবা খান। হ্যাঁ, তখন চিন্তা করার অবস্থা। এই অবস্থা। তখন ওকে বললাম যে আমার বাড়িতে আমি বুঝতে পারছি স্টোরি সামনের দিকে যেটা যাচ্ছে সেটা টলারেট করার মতো না। আমি কিছু কোশ্চেন করতে চাই আপনাকে, এবং কোশ্চেনের অ্যান্সার পেলেই আমার মনে হয় কমপ্লিটলি একটা মেসেজ আমরা আমাদের লিসনারদেরকে দিতে পারবো। নাম্বার 1, আপনি আপনার সেকেন্ড ওয়াইফের কি অবস্থা? এখন কি ওনার সঙ্গে আছেন না নাই? এখন তার সাথে যোগাযোগ হয়, এখন সঙ্গে গেছি, সে বলতেছে তার মানে আপনাদের সম্পর্ক আছে? সে আমাকে বলতেছে তুমি, হ্যাঁ সম্পর্ক আছে, তুমি, সে আমাকে এখন এটা বলতেছে যে তুমি দূরে থেকে প্রতিষ্ঠিত হয়ে আমাকে দেখাও, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, বাট কিন্তু তোমার সাথে আমি সংসার করবো না। কারণ আমরা এর মাঝে একসাথে ছিলাম, কিন্তু যে আমাদের মেয়েটা যে পালক দিয়ে দিচ্ছে, আমি এখানে টাকা পয়সা সে চলতে পারে না, অসুস্থ, তার ফ্যামিলি। মানে আপনার মেয়েটাকে পালক দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, তখন সে অসুস্থ, আঁকি প্রথম স্ত্রী অসুস্থ, আমার ফ্যামিলিতে রাখার মতো পরিবেশ নেই, তার ফ্যামিলিতে রাখার মতো পরিবেশ নেই, এই জন্য পালক দিয়ে দিলাম। বলতেছে যে এত আদরের সন্তান আমি যত পালক দিচ্ছি, তার জন্য আমি তোমার সাথে থাকতে পারবো না। এমনিতে আমি যখন একবার যাওয়ার পরে আমরা দুজন যখন একসাথে হই, তখন আমরা কি আর কথা বলতে পারবো, শুধু পানির উপরে চলবে। তখন প্রথম স্ত্রীর সাথে প্রথম পর্যন্ত সঙ্গে যায়, মানে তাকে স্পর্শ করার মতো কোনো মানসিকতা কারোই থাকে না, ও কাঁদে আমি কাঁদি। তুমি বলতেছে যে তুমি আমাদের আরেকটা মেয়ে আছে যে আকাশে, যে তুমি ভালো হয়ে আর দূরে থেকে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে তুমি। তার মানে আপনার প্রথম স্ত্রী আপনার সঙ্গে নেই, দ্বিতীয় স্ত্রী তো নাই। প্রথম স্ত্রী আপনাকে ডিভোর্স দেয়নি, কিন্তু আপনার সঙ্গে নেই, সে থাকে কোথায়, কি করে? চাকরি করতেছে। বলছে এটা করে ওই মেয়েটাকে দেখে, আমার মেয়েটাকে দত্তক দিয়ে দিয়েছে আপনার মেয়েটাকে। আর আপনার দ্বিতীয় স্ত্রীর কাছে আপনি যেতে পারেন না, এবং সে আপনাকে বলছে এস্টাবলিশ হয়ে আসার জন্য। আপনি এখন পেশায় কি করেন? কিছুই করেন না, বেকার। ফাইন, এখনো আপনি এডিকশনের মধ্যে আছেন,
সব দারিদ্রতা সবাইকে বহন করে না। যদিও নজরুলের খুব সুন্দর একটা কবিতা আছে, হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। সব দারিদ্র সবাইকে বহন করে না। ওর হাতে অপরচুনিটি ছিল, ওর ঘরে খুব সুন্দর নীতিবান একজন ওয়াইফ ছিল, ওকে সৃষ্টিকর্তা পয়সা দিয়েছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু পারেনি। এবং না পারার জন্য ওকেই অপরাধী করতে হবে। কজ ওকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য স্ত্রী ছিল, ওকে পয়সা দিয়েছিল, ওর দারিদ্রতা ওকে একটা শিক্ষা দিয়েছিল ছোটবেলাতেই। সব শিক্ষা ওর থাকার পরেও ওর জীবনে কিছুই হলো না। ওর যে বিপদ এখন, ওর যে পেনাল্টি, সেই পেনাল্টি আসলে চরম পেনাল্টি। কজ ওর আর্নিং নাই, ও এখন অ্যাডিক্টেড, এবং ওর দ্বিতীয় স্ত্রীর কাছেও জায়গা পাবে না, প্রথম স্ত্রীর কাছে গিয়েও ওকে ও ধরতে পারে না। ও বলবে শুধু কাঁদি। এর চেয়ে বড় শাস্তি ওকে আর কি দিবেন? আসলে দেওয়ার মতো কোনো কিছু নেই। আপনি শুধু এক কথায় আমাকে বলেন যে আপনি রেডিওতে কেন বলতে আসলেন আপনার এই জীবনের গল্পটা? আসলাম, আমি এই কথা বলি, ফোন কথা বলে আমার স্ত্রীকে আমি কখনো বলতে পারি না। প্রথম স্ত্রীকে আমি তো তাকে শোনার জন্য যারা শুনবো যাতে এরকম বলতে হয়তো তাকে করে। আপনাকে যদি সুযোগ দেয় আল্লাহ নতুন করে একটা জীবন শুরু করার জন্য, যেখানে অতীত জীবনের কোনো ভুল থাকবে না, তাহলে আপনি কি আমি করবেন? আমার স্ত্রীকে, প্রথম স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, তাদেরকে নিয়ে সংসার করবো, ওইটাই আশা করতেছি। মানুষের চেষ্টার কোনো কমতি নেই। আপনার সামনের দিনের চেষ্টাটা সেরকমই হোক এবং আপনি ভুল থেকে বের হয়ে আসেন, সেই শুভকামনা থাকলো। শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরে আসবো। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সবাই নিজের খেয়াল রাখুন এবং অন্যের ক্ষতি না করে অনেক বেশি ভালো থাকুন, সেই শুভকামনা দিয়ে আজকের মতো শুভরাত্রি।